ছেড়ে গেছে পুতুল পুঁথির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। না, সত্যেন্দ্রনাথ দত্ত অবশ্য তামান্নাকে দেখেননি। কালীগঞ্জের ছোট্ট তামান্না মায়ের কোল খালি করে চলে গেছে, কিন্তু তার মৃত্যু যে ক্ষোভের জন্ম দিয়েছে, আজ তার বাড়িতে গিয়ে সেই তীব্র ক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল বিধায়ককে। আর্থিক সাহায্যের প্রস্তাব শটান খারিজ করল পরিবার। সেই নিয়েই প্রথম প্রশ্ন। তামান্নার বাড়িতে অরাজনৈতিক সংগঠনের হয়ে আর্থিক সাহায্য দিতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগে বোমা উদ্ধার করুন, শটান সাহায্য ফিরিয়ে দিয়ে ক্ষোভ তামান্নার মায়ের। সত্যিই কি টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা? দ্বিতীয় প্রশ্ন। এফআইআর এ নাম 24 জনের, গ্রেফতার মাত্র 5। পুলিশের ভূমিকায় ফুঁসছে কালীগঞ্জ। সিবিআই তদন্তের দাবি পরিবারে। অভিযুক্তরা প্রত্যেকে স্থানীয় হওয়া সত্ত্বেও শাসক দলের মদতপুষ্ট বলেই কি এখনো অধরা বাকিরা? তৃতীয় প্রশ্ন। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে দেয়নি এই অভিযুক্তরা। বুথ দখল, ছাপ্পা থেকে বোমাবাজি সবই চলত। অভিযোগ তামান্নার পাড়ার বাসিন্দাদের। সব জেনেও তাহলে চোখ বুজেছিল পুলিশ? চতুর্থ প্রশ্ন। রথযাত্রার উদ্বোধন করতে দীঘায় মুখ্যমন্ত্রী। উল্টো রথ পর্যন্ত লাগাতার কর্মসূচি শুভেন্দু অধিকারী। দীঘার পাল্টা পুরীর প্রসাদ বিলির ঘোষণা বিজেপি। কিন্তু রামনবমী, হনুমান জয়ন্তী বা রথযাত্রা করে আদৌ কি হিন্দু ভোট টানা যায়? পঞ্চম প্রশ্ন। ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়ায় নোটিশ দিয়েছে আয়কর দফতর। 26-এর ভোটে 50 আসনের নিচে নামবে বিজেপি, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওকে আর ও জাহাঙ্গীরকে প্যাকেট করব, পাল্টা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের ভোটে কত বড় ইস্যু হতে চলেছে এই বার্ধক্য ভাতা। তবে শুরুতেই আজ দেখাবো কালীগঞ্জে তামান্নার বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। এই অনুষ্ঠানে তামান্নার মা আমার সঙ্গে যোগ দিয়েছেন, তার কাছে আসবো, কিন্তু তার আগে প্রথম প্রতিবেদন। রক্তমাখা ভোট, বিজয় উল্লাসের নামে বোমাবাজি, ছোট্ট একটা মেয়েকে খুন, একাধিক সন্তানের মৃত্যুর পর সবেধন নীলমণি মেয়েকে কেড়ে নিয়ে মা বাবাকে সর্বস্বহারা করে দেওয়ার ভয়ঙ্কর রাজনীতি। এই হলো বোমাবাজির মুহূর্তের সেই ছবি, যা কেড়ে নিয়েছে ছোট্ট তামান্নার প্রাণ। অভিযুক্তরা তৃণমূলের কর্মী সমর্থক বলেই পরিচিত। এই প্রেক্ষাপটে বুধবার অর্থ সাহায্য নিয়ে নিহত বালিকার বাড়িতে হাজির হন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু মেয়ের জীবনের দাম কি টাকা? তৃণমূল বিধায়কের অর্থ সাহায্য শটান প্রত্যাখ্যান করল দরিদ্র পরিবার। আমার কিন্তু আমি বাড়ি আছে, আমার কেউ আর নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। তৃণমূল বিধায়ককে সামনে দেখে ক্ষোভে ফেটে পড়লেন নিহত বালিকার মা। এই বুকে একেবারে এই মাজা লেগেছে। কোথায় আপনি দেখেছেন আমার মায়ের এই বুকে লেগেছে? আমার মায়ের এই বুক খুলে চলে গেছে। আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে, আমি নিজে হাতে দেখছি। ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হলো। জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ মায়ের গলায়। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। দুনিয়াকে দিয়েছে তার কানে পৌঁছাইছে না, তার জন্য আমার মেয়ে চলে গেল। যাকে ঘিরে ছিল জীবন তাকে এভাবে কেড়ে নেওয়া হলো, আর তারপর টাকা? প্রশ্নই ওঠে না, গর্জে উঠছেন মা। আপনাকে টাকা দিতে চেয়েছিলেন? হ্যাঁ, আমার মুখ বন্ধ করার জন্য দিতে এসেছে। আমার মুখ বন্ধ করতে চাই ওনে। আমি জানতে চালাম ওই বোম কেন এখন উদ্ধার হয়নি। ওই বোম ওর অনেক উত্তর না দিয়ে চলে গেল। তৃণমূল বিধায়ক জানিয়েছেন তিনি দলের তরফে নয়, একটি অরাজনৈতিক সংগঠনের তরফে এসেছিলেন। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে আসিনি, একদম ব্যক্তিগতভাবে আমার একটা অরাজনৈতিক সংগঠন আছে, তার পক্ষে এসেছি। আমার ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করতে চেয়েছিলাম, তারা ডিনাই করেছে। যদিও তৃণমূল বিধায়কের সমালোচনা করেছে বিরোধীরা। টাকা আছে, নাও টাকা নাও, ভুলে যাও। মেয়ের শোক টাকায় ফেলা যায় না, টাকা পেলে মেয়েকে ফেরত পাওয়া যায় না। আমি তো মেয়েটির মাকে স্যালুট জানাবো। এই সময় এরকম ভাবে দেওয়া উচিত নয়। উনি এখন বলছেন যে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, কি সরকার ওনাকে পাঠিয়েছিল,
যে ওনাকে ম্যানেজ করার জন্য, সেটা দেখার বিষয়। এটা প্রাণের দাম, টাকা দিয়ে হয় না। আর কত তামান্না ঝরে গেলে তবে সন্ত্রাসের রাজনীতির রক্তপিপাসা মিটবে? আবির দত্ত ও প্রতোদ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এই অনুষ্ঠান শুরু করব। তামান্নার মা সাবিনা ইয়াসমিন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব যে এই মানসিক অবস্থায় আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে। আমার প্রথম কথা থাকবে যে এফআইআরে আপনারা পুলিশে যে অভিযোগ করেছেন 24 জনের নাম দিয়েছেন এবং আপনারা অধিকাংশকে চেনেন, পরিচিত, কারুর বাড়ি আমার ওখানকার সহকর্মী বলছিলেন যে 200, 400, 500 মিটারের মধ্যে, অর্থাৎ কাছাকাছি। সেই 24 জনের মধ্যে এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। আপনারা শুরু থেকে বলছেন যে পুলিশে আস্থা নেই, আজকে আরও স্পষ্ট করে বলছেন সিবিআই চাই। রাজ্য পুলিশের ওপর আস্থা নেই কেন? রাস্তা কি করে থাকবে? পুলিশ তো জানে যে ওই গ্রামে মোলান দিতে ঝামেলা হবে, তবু পুলিশ কেন আসলো না? তবু পুলিশ কেন আসলো না আগে থেকে, গণনার আগে? আমার কথা আমাকে শোনাচ্ছে। মানে আপনি বলছেন যে পুলিশ জানতো যে ওখানে ঝামেলা হবে বা বোমাবাজি হবে বা অশান্তি হবে, পুলিশ জানতো আগে থেকে? ও পুলিশ জানতো না, পুলিশ জানে মোলান দিতে ঝামেলা হবে। ভোটের দিনকে বললো বুথ দখল করে ভোট হবে, তার জন্য পুলিশের গাদা আসছে ওখানে। পুলিশ সব একবারে স্কুলে গাদা পুলিশ থাকলো, তবে এই ভোটটা সুহালে দেওয়া হলো। ওই পুলিশ ছিল বলি সেদিনকে পুলিশ জানতো, সেই যে ছাপা ছাপা জামা পরা সেই পুলিশগুলা ওই স্কুলে ছিল বলি সেদিন কিচ্ছু হয়নি। তারপরেও জানে, সেই ঝনু বলেছিল যে যদি কিছু হয় সিপিএনকে আমরা জিতে যাব, সিপিএনকে শুয়ে দিবা, এমন ঘটনা বলেছে। তারপরে এগুলা পুলিশেও জানে। ওই পুলিশ, আমি সেদিনকে আরোপিতে গিয়েছিলাম, ওখানেও বলেছে যে মোলান দিতে 22 সালে 23 সালে ঝামেলা হয়েছে, সব জানে। তারপরেও পুলিশ সেদিনকে কেন আসেনি? এটা আমার সব থেকে প্রথম অভিযোগ পুলিশের উপরে। পুলিশ যদি সকালে আসতো তাহলে আজ আমার মা আমার এই বুকেই থাকতো। আমার মা বুক খালি করে দিত না, আমার মায়ের এই বুকই থাকতো। আমার মায়ের বুক ক্ষত বিক্ষত হতো না। সব থেকে এই প্রশ্নের উত্তর চাই। আবার আমার মাকে বোমটা মারা হয়েছে এখানে, সেই বোম এখন পর্যন্ত একটা মোলান্দি থেকে উদ্ধার হয়নি। বারবার আমি বলছি ওই বোম উদ্ধার করি, আমার মা শহীদ হয়েছে, আমার মা চলে গেছে, আমার শিশু মা তামান্না নাই। আমি সেটা মেনে নিতে পারছি না, তবু বলছি আমার মা চলে গেছে, আর যেন কোনো মা না যায়, কোনো তামান্না না যায়। মোলান্দি সাফ করো, মোলান্দি সাফ করো, পুলিশদের হাতে পায়ে ধরছি, মোলান্দি সাফ করো। ওরা মোলান্দি সাফ করবে না, এখন পর্যন্ত একটা বোম তোলেনি। 24টা জনা আসামি কি করেছে? 5 জনকে ধরেছে। পুলিশ পারে না এমন কিছু আছে? আমরা সবাই জানি কেউ কিছু যেটা পারবে না পুলিশ পারে। কেন পুলিশ পারবে? পুলিশের সেই ক্ষমতা আছে। ওরা কোথায় থাকবে? পাতালে কোথায়, কোন জায়গায়, কোন ঝড়ে কোথায় থাকবে? সব জায়গা থেকে ওদেরকে খুঁজে বার করার ক্ষমতা ওই পুলিশের আছে। এখন পর্যন্ত 5 জন গিয়ে হয়েছে, তো সেই 5 জন হয়েছে, 5 জনের এখন কি হয়েছে? আমার মেয়ে তো নাই, আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ে নাই। আর যেন কোনো তামান্না যায় না, ওই আশায় আমি বসে আছি। ওই জন্যে আমার আবেদন, আমার সারা দুনিয়ার কাছে আবেদন, আমার সারা রাজ্যের কাছে আবেদন, আর কোনো তামান্নাকে যেন না যেতে হয়, আর কোনো মায়ের বুক খালি যেন না করতে হয়, আর কোনো ঘরে ঘরে যেন এই আমার মতো শোক না পড়ে। আর ওরা যদি পুলিশ যদি এমনই ঢিল চলে, এমনই ঢিল যদি পুলিশের হয়, তাহলে ওদেরকে ছেড়ে দিবে পুলিশ। আমার মা চলে গেছে, ওরা বাড়ি চলে আসবি, আমি কেদিকে দিয়ে বেড়াবো। আর তামান্না যাবে, তামান্নার মতো কত দাদা যাবে, কত বাবা যাবে, কত জনা মরবি ওদের হাতে। আমি গ্যারেন্টি দিয়ে বললাম সারা রাজ্যকে বললাম, ওরা যদি বাড়ি আসে ওদেরকে গ্রেফতার করি। ওদের 5 বছর জেল হয়ে গেল, 3 মাস জেল হইলো, ওদের যা হইলো, ওদের জেল হয়ে বাড়ি চলে আসলো। ওরা একদম ওই জেলে 5 বছর যদি জেল হয় ওদের, ওই জেলে বসে বসে
যে বীজগুলা তৈরি করেছে ওরা ওরা যে বীজ তৈরি করছে ওই বীজ ঠিক মেরে দিবে, ওই বীজ ঠিক আমার বাপ ভাইকে মেরে দিবে, আমার আত্মীয় স্বজনকে বীজে মেরে দিবে। ওই বীজ যদি উপড়ি, আমি সারা দুনিয়ার কাছে বলছি বীজ উপড়ি ফেলতে হবে, ওই বীজ তোয়া যাবে না। আমার মতো জানো দুনিয়া তার কারো না হয়। আমার শিশু বাচ্চা, আমার এতটুকু বাচ্চা, আমার মা, আমার মায়ের কদিন পরে জন্মদিন, আমার সেই মা ফোরে পড়ে এখনো হাই স্কুলে পৌঁছায়নি আমার মা। আমার মা ফুল ভালোবাসে, শুধু ফুলের চাষ আমার বাড়িতে, চারিদিকে ফুলের বাগান, আমার ফুলের মতো মা। আমার সেই মাকে ছাড়েনি, আমার উঠানে এসে মেরে গেল। ওই উঠানে ওই গাওয়াল বলছে ও দাঁড়ে, আমি আর বুঝতে পারছি না, আমি ভাবছি হয়তো কিছু দেখিছে ওরা যে আমার মেয়েকে দেখিছে, ওরা ভাবছে হোসেনের সাবিনার মেয়ে মালিক, কিছু আর যায় আসে না ওদের, ওরা কিছু করতে পারবে না, ওরা খেপালালা মানুষ, ওদের বুধ শক্তি নাই, ওরা আইন জানে না, ওরা পার্টি করে না, ওদের কোনো পার্টি নাই, ওদেরকে মেরে দিলে কিছু করতে পারবে না। ওই জন্য আমার মাকে মেরে দিয়েছে, আমার মাকে মেরে দিয়েছে। ওরা এখন পর্যন্ত ওদের কিছু হয়নি, ওদের বাড়ি ঘর অক্ষত আছে। কানে যখনই শুনছি মাথা ফেটে যাচ্ছে আমার, আমি থাকতে পারছি না, আমি চলতে পারছি না। আমার মাকে আমি হাতে করে নিয়ে থাকতাম, বিছানায় শুয়াতাম না, আমার এই হাতে শুয়ে থাকতো আমার মা। সেই মাকে আমার মাটিতে শুয়ে এসেছে। ওরা কোথায় আছে? সোনার পালঙে শুয়ে আছে। আজ পুলিশ যদি এইরকম চলতে থাকে, পুলিশের যদি এমনই চলতে থাকে, ওরা আরো উঁচু সোনার খাটে শুয়ে থাকবে। আর এই মুলান্দির যতটা এখন ওরা পার্টি ধরেছে, এই পার্টি বাটি করে ওরা সে ভোট দেখ আর না দেখ, সিপিএন করুক আর না করুক, ওরা মেরে দিবে আর সোনার পালঙে শুয়ে থাকবি। আর যার স্বামী মরবে, যার বাপ মরবে, যার ভাই মরবে, তার বাড়ি এই তামান্নার মায়ের মতো হাহাকার হবে। আমি সারা রাজ্যকে বলছি ওদের শাস্তি, কড়া শাস্তি, ফাঁসি ছাড়া আর কোনো, কেন কিসের জন্য ফাঁসি দেওয়া হবে না আমি উত্তর চাই। আমাকে আপনারা যারা আছেন আমাকে শুধু উত্তর দেন, কেন বোম এখনো উদ্ধার হইল না, কেন ওদের ফাঁসি হচ্ছে না, কেন সেদিন পুলিশ আসেনি, পুলিশের এত গাফিলতি কেন, কিসের জন্য এত গাফিলতি পুলিশের? পুলিশ কিসের জন্য আছে? সাধারণ মানুষের জন্য। পুলিশ কি পার্টির জন্য আছে? আমি সত্যি আপনাকে কি প্রশ্ন করব আমি জানি না, পাতার পর পাতা প্রশ্ন, কিন্তু আমি বলছি আপনি নিজে বলছেন পুলিশ চাইলে পারে, পুলিশ চাইলে পারে, কিন্তু পুলিশ কেন ধরলো না, কেন এখনো ধরেনি বলে আপনি প্রশ্ন তুলছেন। আপনার নিজের কি মনে হয়? আমি কি বলবো সত্যি জানি না, তার কারণ আমিও মেয়ের বাবা, এখানে অনেকে আছেন, প্রত্যেকে বিশ্বাস করুন দলমত নির্বিশেষে গোটা বাংলা চাইছে যে তামান্না, আর কোনো তামান্নাকে আর কোনো মায়ের কোল খালি করে যেন যেতে না হয়। আমি খুব পরিষ্কার ভাষায় আপনাকে বলছি, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই রাজ্যে চাইবেন যে তামান্নার মতো আর কাউকে যেন মায়ের কোল খালি করে এই ভোটের সন্ত্রাসের জন্য, এই বোমার আঘাতে অথবা এই স্প্লিন্টারের আঘাতে এ রাজ্যে মায়ের কোল না খালি হয়। আমি খুব পরিষ্কার আপনাকে জানতে চাইছি, আপনি নিজে বলছেন যে পুলিশ চাইলেই পারে, পুলিশ পারে না এরকম কোনো কাজ নেই, তাহলে কেন পুলিশ করছে না বলে আপনার মনে হচ্ছে? সব ক্ষমতা আছে। একজন পুলিশ বলেছে অ্যাক্সিডেন্ট হতে পারে, ওটা অ্যাক্সিডেন্টটা কি করে হবে? তামান্নার বড় ভাই আছে, তামান্নার বাবা আছে বাড়িতে, তামান্নার আব্বু বাড়িতে নাই, তামান্নার ভাই তো দুনিয়াতে, তামান্নার ভাই নাই, তাহলে অ্যাক্সিডেন্টটা কি করে হবে? তামান্না বোম নিয়ে খেলা করে? আপনার মনে হচ্ছে আমার দুধের শিশু, আমার ফুলের মতো মা বোম নিয়ে খেলা করে? সে একটা আমার পায়ের আছে বাড়িতে, একটা মুরগি দেখলে ভয়ে মরে, সে ওই পটকা পড়লে বলতে হয় যে বাড়িতে হয়েছি, তবে আমার সেই মেয়ে, আমার সেই তামান্না ভয় থামে। আর সেই পুলিশ বলেছে ওটা অ্যাক্সিডেন্টে হতে পারে। আমি বারবার বলছি সেই পুলিশের কি কেউ নাই দুনিয়াতে? তার কি স্ত্রী, বউ, ছেলে, তার কেউ নাই? কি করে বললো আমার দুধের শিশুর জন্যে? কি করে বললো বলেন, উত্তর দেন। উত্তর দিতে হবে আপনাদেরকে, সারা রাজ্যের কাছে আমি জানতে চাচ্ছি কি করে বলে। আমি পড়ি আছে, আপনারা আমার মায়ের এই দেহটা ছবিটা দেখেছেন, এখানে দেখেননি পড়ি থাকতে আমার উঠানে, আমি ওইদিকে পড়েছি, আমার মা এইদিকে পড়েছে।
আমি দৌড়ি, আমার কানি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি কানি করে উঠি, আমার পিঠে লেগেছে। মা আমার পিঠে কি হয়েছে দেখো মা। তাই বলি তামান্না মা, আমার মা এইদিকে পড়ে আছে, এইখানে লেগেছে, এখান থেকে এই পর্যন্ত মায়ের আমার কিছু নাই, এটা অ্যাক্সিডেন্ট। বলেন এটা অ্যাক্সিডেন্ট কি করে হয়? অ্যাক্সিডেন্ট বুকে লাগে? হ্যাঁ, আমি দেখছি ওখানে গাওয়াল দাঁড়িয়ে আছে, আদর দাঁড়িয়ে আছে, কালু মেরে দিচ্ছে, ফকরের বেটার হাতে ঝুলা আছে, ওখানে নবাব আছে, সাইবুল আছে, আমি ওদেরকে চোখে দেখছি। আমি জানিনি যে আমার ওই দুধের শিশুকে মারতে এসেছে, আমাকে মারতে এসেছে। কোনোদিন জীবনে ওদের সাথে শত্রুও ছিল না যে সেইটা মাথায় আসবে যে হ্যাঁ ওদের সাথে আমাদের শত্রু আছে, ওরা আমাদেরকে মারতে পারে, মেয়ে মানুষও ছাড়বি না, তাহলে আমি পালিয়ে যাই। কিন্তু আমি তো জানিনি যে জীবনে কোনোদিন আমি সেই কবে আমি এই মুলান দিতে এসেছি, বাপের বাড়ি থেকে এই মুলান দিয়ে অনেকদিন আগে আমার বিয়ে হয়ে এসেছে। আমি তো কোনোদিন দেখিনি যে ওদের শত্রুরা করেছে ওরা, যে আমার স্বামী ওদের সাথে গেছে, আমার ভালো মানুষ স্বামী, দুটো পয়সা ইনকাম করে নিয়ে এসে আমার মেয়েকে একটু ভালো শিক্ষা দিবে, শিক্ষায় শিক্ষিত করবে আমার মাকে। আর ওর বাবার ইচ্ছা, ওর আব্বু আর মেয়ে বলবি মা আমি মেলা পড়বো, আমি বলবো না মা আমি বিয়ে দিয়ে দেবো, তোমাকে কলেজে ভর্তি করি বিয়ে দিয়ে দেবো, পলাশির কলেজে ভর্তি করি তোমাকে বিয়ে দিয়ে দেবো। ওরা আব্বু বলবে বাদ দাও, তোমার মাকে এত বললো না, আমি ঠিক তোমাকে মানুষের মতো মানুষ করবো, তুমি কি হইতে চাও, তুমি কি হবা। আমার মেয়ে পুলিশকে এতটাই ভালোবাসে, ওখানে পুলিশের ছবি লাগিয়ে রেখেছে, ডাক্তারের ছবি লাগিয়ে রেখেছে আমার মেয়ে। ওই যে জিতেছে বলি আমার মায়ের প্রাণটা গেল, সে ওই মোলান দিতে ভোট দেন করতে এসেছে, আমার মাঠটাই নিয়ে আমাকে নিয়ে যাচ্ছি, মা একটা মেয়ে এসেছে দেখো সে ওখানে ভোট চাইছে। আমার মা কি জানে যে ওর জন্য আমার মায়ের প্রাণ যাবে? আমার মা কি জানে যে ওকে আমি দেখতে যাচ্ছি ওই আমার প্রাণটা নিয়ে নিবে? আমার মা তো জানে না, আমার মা তো জানে না ও টিএমসি করে কি সিপিএম করে কি বিজেপি করে কি কংগ্রেস করে, আমার মা জানে। অনেক লোক আপনি আছে। একেবারে ঠিক কথা বলছেন যে ওই 9 বছরের দুধের শিশু যার এই জুলাই মাসে সামনের মাসে 10 বছর হতো, সে সিপিএম কি তৃণমূল কি কংগ্রেস কি বিজেপি কি কিচ্ছু জানে না, কিন্তু তাকে আমরা বিশ্বাস করুন যে পর প্রশ্নগুলো আপনি করে যাচ্ছেন না তার উত্তর আমাদের কারুর কাছে নেই। আমরা শুধু লজ্জায় মাথাটা নোয়াতে পারি, শুধু দু চোখের জল মুছতে পারি, আর কিচ্ছু করতে পারি না। আপনার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে পারি না। যে মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল, যে মেয়েটা আপনি বলছেন ওখানে ডাক্তারের ছবি আর পুলিশের ছবি, হয়তো বড় হয়ে পুলিশ বা ডাক্তার হতে চেয়েছিল, ওখানে ছবি নিজের ঘরে সে আটকে রেখেছিল, তাকে এই ভোট হিংসা এই ভোট রাজনীতি দিনের পর দিন বছরের পর বছর এই চ্যানেলে বসে 21 বছর ধরে প্রায় আমরা চিৎকার করে যাই যে কবে পশ্চিমবঙ্গে ভোট হিংসা বন্ধ হবে, কিন্তু ভোট হিংসা আমরা কেউ বন্ধ করতে পারি না। আপনি যে প্রশ্নগুলো করলেন তার একটার জবাব আমাদের কারুর কাছে নেই। আমরা প্রত্যেকে সমান দোষী যে আমরা পারিনি অন্য রাজ্যের মতো, অন্য বহু রাজ্যের মতো একটা হিংসার পরিস্থিতি থেকে একটা শান্ত গণতান্ত্রিক ভোটের পরিস্থিতি যেখানে কোনো মায়ের কোল খালি হবে না সেই পরিস্থিতি সৃষ্টি করতে। আমরা প্রত্যেকে আপনার কাছে অপরাধী। আপনাকে অনেক ধন্যবাদ, আবার ক্ষমা করে দেবেন আমাদের এই সময় আপনার সঙ্গে কথা বলতে হলো বলে। আমি বলছি সত্যি। হ্যাঁ বলুন। আবার শুনেন আমার কথা। হ্যাঁ বলুন। আবার এই কষ্ট তামান্নার মায়ের, তামান্নার মা 15 বছর পরে তামান্নাকে পেয়েছে, সেই কষ্ট ভুলতে পারছি না। একজন এসেছে বললো আমি কলকাতা থেকে এসেছি, কি নাম বললো তার, হুমায়ুন কবির না যাই হোক কি বললো, বসলো ভালো ঠিক আছে, আমি খুশি হলাম, আমার মাকে দোয়া করে যাবে, আমার হিন্দু মুসলমান দেখার দরকার নাই, পার্টি দেখার দরকার নাই, আমার সামনে যে এসে মা তোমার মেয়ে গিয়েছে আমাদের খুব কষ্ট হচ্ছে, ওটা শুনি আমার জানটা শান্তি হয়েছে যে আমার মায়ের জন্য দোয়া পাবো আমি, আমার মাকে দোয়া করার জন্য এসেছে। কিন্তু সে কি করে গেল, সে আমাকে একটা এত বড় খাম ধরাছে, সেই খাম ধরাছে, এই খামে কিছু টাকা আছে তুমি নাও, আমি মানুষ হিসাবে দিচ্ছি। ওখানেই ওর প্রতি যে শ্রদ্ধা ছিল, আমি তোকে চিনিনি দেখিনি, ওর প্রতি যে শ্রদ্ধা আমার তৈরি হয়েছিল তখনই আমার নষ্ট হয়ে গেল। আমি মা, তামান্নার মা, আমার তামান্নার অনেক আছে, আমি দিব টাকা, কত লাগবে, আমার তামান্নাকে ফিরিয়ে দিলি, আমার তামান্নাকে কেউ আপনারা ফিরিয়ে দিতে পারবেন?
পারবেন ফিরে দিতে? বলেন কেউ তামান্নাকে ফিরে দিতে পারবেন? আমি যদি আপনাকে 20 লাখ টাকা দিই তামান্নাকে ফিরে দিতে পারবেন? আমি 5 বিঘে জমি দিব তামান্নাকে ফিরে দিতে পারবেন? তাহলে আমি আপনাদের একবারে কোটি কোটি টাকা যদি আমার সামনে আসে সব ফেলে দিয়ে আমার তামান্নাকে দাও, তামান্নাকে দাও, নাহলে বিচার দাও, তামান্নাকে দাও, না ওই বিয়ে চুপড়ি দাও। ওদের আমি ফাঁসি ছাড়া আমার কোনো শান্তি হচ্ছে না। আমার মাথা মনে হচ্ছে আমি ঠুকে ঠুকে ফেটে ফেলে দিই। আমার মাথা শেষ হয়ে যাচ্ছে। আমার বিচার চাই, আমার বিচার চাই। গাওয়াল এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিচার আমরা প্রত্যেকে চাই সাবিনা, প্রত্যেকে। আমি বলছি অত্যন্ত লজ্জার এই ঘটনা, যে ঘটনা ঘটেছে। আমি এইখানে একেবারে আপনি ঠিক যেখানে স্পষ্ট করে বললেন যে 24 জনের নাম ছিল, 5 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, মাত্র 5 জন। আপনি আবার বলছেন যে এই মুহূর্তে পুলিশ চাইলেই পারে, কিন্তু পুলিশ চায়নি, আপনার অভিযোগ। আমি দ্রুত একবার এই গ্রেফতারের প্রসঙ্গে আসবো। আমি জানি তো পুলিশ পরে আসবে, যদি সঙ্গে সঙ্গে চলে যাওয়ার লোক থাকতো আমার মা হয়তো বেঁচে থাকতো। ঠিক কটার সময় এই হামলা চালালো? আনুমানিক 1:30টার সময়। পুলিশ কখন এলো? ঘন্টা 2। শক্ত করে মেয়ের হাতটা ধরেছিল মা। এক বোমার আঘাতে সব শেষ। এই হলো বোমা পড়ার মুহূর্তের সেই ছবি। এই বোমার আঘাতে মা বাবার কোলের একমাত্র সন্তান তামান্না চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে গেল। কিন্তু এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মাত্র 5 জনকে। এই পরিস্থিতিতে আর পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না সর্বস্ব হারানো মা বাবা। সিবিআই তদন্তের দাবি করছেন তারা। পুলিশের এই তদন্তে আপনি আস্থা রাখতে পাচ্ছেন? আস্থা রাখবো। 3 দিন হয়ে গেল আমার মায়ের। কিসের জন্য ওই 4 জনা 5 জনা হবে? তারা কোথায় গেল? আমার সিবিআই চাই। পুলিশ কি তাড়াতাড়ি এসেছিল? না, তাড়াতাড়ি আসেনি, কেউ নাই, কেউ ছিল না, আসেনি পুলিশ। পুলিশ আগে আসবে, এত বোম ফাটে পুলিশে জানে যে পুলিশ যখন তখন মুলান্দি তৈরি হয় বোম। পুলিশে জানে আনোয়ার মানুয়ার গাওয়ালের বাড়ি বোমের রাস্তা। সিবিআই তদন্ত করো, সব তদন্ত ওইটা তো অবশ্যই চাচ্ছে। ওটা পুলিশের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে। সিভিক ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো সাহায্য করে না। বলছি থামো থামো, হাত দেওয়া যাবে না, পুলিশ আসুক। আরে আমি জানি তো পুলিশ পরে আসবে, পুলিশ 1 ঘন্টা পরে আসবে। পুলিশ আমার মা থাকবে না তখন আসবে। আমার জানে হয়েছে যদি সঙ্গে সঙ্গে চলে যাওয়ার লোক থাকতো আমার মা হয়তো বেঁচে থাকতো, কষ্ট হয়তো। যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ারের কোনো যোগাযোগ আছে নাকি? আচ্ছা, কেন ওরা ওই পার্টি করে, আর এমনি ওদের সাথে বেশি যোগাযোগ। সে বলছে পুলিশ না আসলে হাসপাতাল নিয়ে যাবো, কারণ সে তো তার মোবাইলগুলো ঘাঁটলি ওদের ওই যারা ক্রিমিনাল তাদের প্রত্যেকের নম্বর আছে, তাদের সঙ্গে তার যোগাযোগটা তারা ক্রিমিনাল থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলো। পুলিশরা ওদের বাড়ি চা খেতে আসে, ওরা বলে আমাদের আনোয়ার অমনি করে বলে গাওয়াল বলবে আমার বাড়ি ডিম সেদ্ধ চা ছাড়া পুলিশের চলে না, পুলিশের চাকরির টাকা মনে হয় উড়াই দেয়, এমন করে বলে। পুলিশ যদি আগে আসে আমার মা মরতো না। অর্থাৎ ফের একবার পুলিশ ও শাসকের আঁতাতের ভয়ঙ্কর অভিযোগ। কৃষ্ণনগর এসপি ইতিমধ্যেই তিনি জানিয়েছেন সামগ্রিকভাবে সমস্ত দিক বিবেচনা করে এনকোয়ারি হচ্ছে। যে বা যারাই এই কাজে কোনো রকমের কর্তব্যে গাফিলতির অভিযোগ পাওয়া যাবে, একদিকে যেরকম দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পুলিশ 0 টলারেন্স টুয়ার্ড ভায়োলেন্স, ঠিক একইভাবে যদি কারোর কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন প্রশাসন নেবে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ঘটনার 40 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার ও অন্যান্য অফিসাররা। সঙ্গে ছিল পুলিশের একাধিক গাড়ি ও কর্মী। অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই কেসের তদন্ত করা হচ্ছে। 4 সন্তানের মৃত্যুর পর এই মেয়ের জন্ম, এবার তাকেও ছিনিয়ে নিল রাজনীতি। কিভাবে বাঁচবেন বুঝতে পারছেন না সন্তানহারা মা বাবা। আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কি সান্ত্বনা দেব বলুন তো তামান্নার, যার কোল খালি করে চলে গেল সেই মাকে? আমি বলছি একটা অত্যন্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, যারা একমাত্র মেয়েকে 4টি সন্তান নষ্ট হওয়ার পর তাকে ভালো মানুষ করার জন্য, জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সীমিত আর্থিক সামর্থ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছিল বাড়তি রোজগারের আশায়। তার বাবা, স্ত্রী এবং একমাত্র কন্যাকে ছেড়ে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের কাজ করত। কি সান্ত্বনা আছে আমাদের কারুর কাছে সেই মাকে দেয়ার? বিশ্বাস করুন যে প্রশ্নগুলো উনি করছিলেন, আমি বলছি
তার কোনো জবাব নেই। হয়তো প্রশাসনের কাছে আছে, একেবারে স্পষ্ট প্রশাসনের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ। তৃণমূলের বিধায়ক, দেবরার বিধায়ক হুমায়ুন কবির, তিনি বলেছেন তিনি অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে আর্থিক সাহায্য দিতে গেছিলেন। সেখানে অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে একেবারে পরিষ্কার, আমি ছবিও দেখাবো, ক্যামেরাতেই আছে, তিনি সেই কথা যখন বলছেন তখন প্রায় চিৎকার করে উঠছেন সাবিনা ইয়াসমিন। তিনি বলছেন যে কেন এসপি ওইভাবে বললেন যে অ্যাক্সিডেন্টালি বোমের স্প্লিন্টার লেগেছে। আবার বলছি, বোমটা তো ইন্টেনশনালি ওনাদের বাড়িতে মারা হয়েছিল এবং তার অ্যাক্সিডেন্টালি স্প্লিন্টার লেগে একটা ফুটফুটে 9 বছরের বালিকার জীবনটা চলে গেল। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, এক হচ্ছে পুলিশি তদন্তের ওপর ভরসা নেই। কেন ভরসা নেই? স্পষ্ট বসে এই একেবারে এক রাশ ক্ষোভ আবেগ মিশিয়ে তার ব্যাখ্যা দিলেন সাবিনা ইয়াসমিন। সব থেকে বড় কথা, আজকে প্রতিবেশীরা বলছে সলিলদা যে 2018 সালে সেই পঞ্চায়েত ভোট তৃণমূল পরবর্তী সময় বলেছিল যে পঞ্চায়েত ভোটে গাজোয়ারি করে ভুল করেছে তারা, সেই পঞ্চায়েত ভোটে এই অভিযুক্তরা আজকে যারা 9 বছরের মেয়েটার মৃত্যুর কারণ, তারা মানুষকে ভোট দিতে দেয়নি। 2023 সালে পুলিশ ক্যামেরার সামনে বলেছেন যে এই দুষ্কৃতীরা, অভিযুক্তরা, এর মধ্যে কয়েকজন আছে, তারা বোমাবাজি করে, স্থানীয় ওসি আহত হন। সব থেকে বড় প্রশ্ন তারপরে, অর্থাৎ 2018 থেকে 2025 এই 7 বছরে এই ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্যকে কেন বোতলবন্দি করা গেল না? আজকে স্পষ্ট এই পরিবারটি বলছে করা গেল না, তার কারণ তারা শাসক দলের আশ্রয়। ওই যে অভিযুক্তর বাড়ির ওপরে পথ করে তৃণমূল কংগ্রেসের পতাকাটা উঠছিল, সেই কারণে পুলিশ যাদের বোতলবন্দি করার, যাদের জেলবন্দি করার, যাদের আইনের নিগড়ে বাঁধার কথা ছিল সেটা করেনি, এবং তারা এই রকম একটা বিজয় মিছিলের সুযোগে প্রাণ কেড়ে নিল ওই বাচ্চা মেয়েটার। সলিল ভট্টাচার্য। সুমন, গত 23 তারিখ তোমার এই স্টুডিওতে আমরা এখানে বসে আলোচনা করেছি। এই প্যানেলে যারা যারা ছিল, ইনক্লুডিং দ্য অ্যাঙ্কার, কেউ তারা অশ্রু সম্বরণ করতে পারেনি সেদিন। এই 9 বছরের নাবালিকার যে মর্মন্তুদ মৃত্যুর ঘটনা, সেদিনে আমরা প্রথম 1.5 ঘন্টা আলোচনা হয়েছিল। সুমন, এটা পুলিশ স্বীকার করেছে যে ওখানে মার্ডার হয়েছে, ওখানে অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে, আনলফুল অ্যাসেম্বলি হয়েছে, ওখানে থেফট হয়েছে, চুরি মানে লুটপাট হয়েছে, রাটিং হয়েছে। সবচেয়ে সার্কাস্টিক ঘটনা কি জানো এর মধ্যে? সার্কাস্টিক ঘটনা সুমন, তখনও কিন্তু তোমার বিজয়ী ঘোষণা করানো হয়নি। কাউন্টিং ওয়াজ অন। একদম বিজয়ী কাউকে ঘোষণা করা হয়নি। তাহলে তুমি বুঝে দেখো কি ধরনের প্রশাসন, ডিইও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার এবং এসপি সেন্সিটিভিটি অ্যাসার্টেন কি করে করলো। সেন্সিটিভিটি অ্যাসার্টেন করে নট ফর দ্য পোলিং ডে, প্রিপোল ডেজ, পোল ডে অ্যান্ড পোস্ট পোল ভায়োলেন্স রোখার জন্য কি কি অ্যাকশন নিয়েছে। তার মানে কি, এটা অ্যান্টিসিপেট করা সহজেই যায় যে প্রিপোল ডেজে পিপুল ওয়ার আন্ডার থ্রেট, আন্ডার ডিউরেস। আমার এই নির্বাচনের সততা, সত্যতা, যথার্থতা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। কেবল আমার নয়, পশ্চিমবঙ্গের সর্বসাধারণের এই প্রশ্ন উঠেছে মনের মধ্যে। এইবার এসো তুমি আমার কথায়। এইবার দেখো, প্রথমেই আমি বক্তব্যের ভেবেছিলাম প্রথমেই শুরুতেই বলবো, কিন্তু আমি আর না বলে পারিনি। আজকে মাতৃত্বের শক্তিকে কিনতে এসেছিল যথাযথিত ধারাবাহিকভাবে, যেমন আরজি করে গেছিল, এখানেও ছদ্মবেশে এসেছিল। অরাজনৈতিক সংগঠনের হয়ে এসছেন বিধায়ক দেবরা, অত দীর্ঘ মাইল ক্রস করে এসে ওখানে এসছেন। আবার সেই পুরনো টেকনোলজি, পুরনো টেকনিক, প্রথমে ধমকাও, চমকাও, তাতে যদি না হয় কিনে নাও, বাই দেম, purchase them by hook or by crook. I have to retain my power, I have to retain my chair. এই হচ্ছে আসল ঘটনা। এইবার তোমাকে আমি বলি, শোনো, ওখানে যে একমাত্র মেয়ে, তাকে মানুষ করার জন্য বাড়তি খরচ সামলাতে উড়িষ্যায় গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। আমি বলছি যে সেই মেয়েটাই চলে গেছে, তাকে কি আর্থিক সাহায্য আর কি রইল এই পরিবারটা? তার সে তো বলছে আমার কিছু নেই, আমি বাকি নেই। আর
আমি বিক্রি হতে চাই না, আমার খদ্দেরের দরকার নেই, খরিদ্দারি করতে যাওয়া হয়েছিল। এটা সবাই দেখেছে, সবাই চিচি করছে। আর সেই ভদ্রলোক বলছে এভরিবডি শুড রেইজ হ্যান্ডস, এভরিবডি শুড রেইজ প্রোটেস্ট, এভরিবডি শুড। দেখো এইবার কিন্তু আসল ঘটনা আমি তোমায় বলি, দ্য টাইম ইজ রাইপ সুমন, টাইম ইজ রাইপ। যে সেকশনে দেখো 3-4 এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে কেস করা হয়েছে, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া ক্যানট ডিনাই দেয়ার রেসপন্সিবিলিটি, দে হ্যাভ। এবার তাকে প্রদেশের পাশে দাঁড়াতে হবে, যেখানে কিন্তু ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট, কেন্দ্রের কি করার আছে। এই কারণে আছে, যখন যেখানে অ্যাজ পার দ্য গ্র্যাভিটি অ্যান্ড ইনমনি দ্যাট ইজ নোটোরিটি অফ দ্য ক্রাইম, গ্রুসাম মার্ডার, এরপরে সেন্ট্রাল গভর্নমেন্ট মে ডাইরেক্ট দ্য এনআইএ টু টেক আপ ইনভেস্টিগেশন অফ দ্য কেস। কেন করেনি এখনো? এটা অধিকারের মধ্যে পড়ে। আর একটা কথা যেটা আমি বলছি, দ্য কনস্টিটিউশনাল, এবং এটা ইউনিয়ন গভর্নমেন্টের এটা দায়িত্ব তাকে সাপোর্ট করা, প্রত্যেকটা প্রদেশকে সাপোর্ট করা, তাদের সেই গভর্নমেন্টকে সাপোর্ট করা। when the internal security was at stake, is at stake, তখন তার পাশে দাঁড়াবে টু রেস্টোর কনস্টিটিউশনাল গভর্নেন্স। যখন সেখানে আভ্যন্তরীণ নিরাপত্তা ধারাবাহিকভাবে চলছে, দ্যাট অ্যাট্রাক্টস 355 রুল 355 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কেন এটা করবে না? আমি দ্রুত বলছি, এখানে সলিলদার সঙ্গে আমি যোগ করতে চাইবো, মূল অভিযুক্ত এখনো অধরা। মা বলছেন যে অভিযুক্তরা, মূল অভিযুক্ত তারা এত প্রভাবশালী যে পুলিশের সঙ্গে চা এবং ডিম খেত। আমি বলছি যে এই একটা শোকত সন্তপ্ত পরিবারের যদি এই তদন্তের ওপর আস্থা হয়, কোথায় যাব আমরা? আমি বলছি, অনেকে কেন্দ্রের কথা বলছেন, তারও কোথায় কত বিচার তারা দিতে পেরেছে আমাদের এই রাজ্যের সমস্ত হারা মানুষকে, তার একেবারে খতিয়ান এই অনুষ্ঠানেই দেখাবো। আমি এইখানে একেবারে সাংবাদিকতার শর্ত মেনে দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে যে দেবরার বিধায়ক হুমায়ুন কবির, তিনি যখন এই প্রস্তাবটা দিলেন সেই মুহূর্তে, একেবারে সেই মুহূর্তে ক্যামেরায় কি ধরা পড়েছে, এক। এবং দুই হচ্ছে পাশাপাশি এটাও বলতে হবে যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন, বলেছেন এটা মানবিকতার বিরুদ্ধে অপরাধ, প্রত্যেকের গর্জে ওঠা উচিত, যার কাছে বোমা থাকবে সে কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের মানুষ দেখার দরকার নেই, গর্জন করা উচিত, বোমা পিস্তল সরাতে সবাইকে গর্জে উঠতে হবে। শুনতে ভালো লাগলো, কিন্তু কার্যক্ষেত্রে মাসের পর মাস, বছরের পর বছর কেন এ রাজ্যে বোমা উদ্ধার হয় না? বকটুইতে স্বয়ং মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলেছিলেন যে 1 সপ্তাহ বা একটা টাইমলাইন একেবারে নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, তার মধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বোমা উদ্ধারের। কি হলো সেই নির্দেশের? কতটা পালন করলো পুলিশ? এ প্রশ্ন তো উঠবে। আমি দ্রুত একবার দেখাবো যখন তিনি এই আর্থিক সাহায্যের প্রস্তাবটা দিলেন তখনকার প্রতিক্রিয়া। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, যতটা পারি হেল্প করবো। আমি সামনে কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না? আমার কিন্তু আমি আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ দেওয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো পরিচয় আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন আমাদের কাছে কারোর কাছে আমার ফোন নাম্বার লেখা আছে। কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, যতটা পারি হেল্প করবো। আমি সামনে কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না? আমার কিন্তু আমি এবার দেখাবো এই ঘটনা নিয়ে তৃণমূলের দেবরার বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস, কি বলেছেন। একটা কথা বলবো, যেখানেই বোমা, যেখানে ইলিগাল পিস্তল দেখবেন, প্রত্যেকটা মানুষকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, এভরিথিং, দে শুড রেজ দেয়ার ভয়েস, নাহলে বন্ধ হবে না এটা। বোমা মেরে যাকে মারতে চাইছে, সেরকম যা লোক মরে, টোটাল যা ডেথ হয়,
যাকে বোমা মারতে চায়নি তার থেকে তার ডেথের সংখ্যা বেশি, অন্তত কিছু না হলেও 60-40 হবে। আমি এটা বরাবর দেখে এসেছি। এই বোমার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত। আবার বলছি, ওই মা এই অনুষ্ঠানে বসে বললেন যে মূল অভিযুক্ত এবং যাদের বিরুদ্ধে তার মূল ক্ষোভ, একেবারে নামে এফআইআর হয়েছে 24 জনের নামে, তারা অধরা। 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আমি দ্রুত আমার পরের প্রতিবেদনে দেখাবো। আমার সহকর্মী এই বাড়িগুলোতে গেছেন। কেন বললাম, কেন এই পতাকার প্রসঙ্গ তুললাম, দেখুন। 9 বছর বয়স, ক্লাস 4-এর পড়ুয়া, মা বাবার একমাত্র সন্তান। কালীগঞ্জে বোমাবাজিতে বালিকার মৃত্যুর ঘটনায় এফআইআরে যে 24 জনের নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি তামান্নাদের গ্রামে। বাড়ি থেকে মেরে কেটে 400-500 মিটারের মধ্যে। অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূলের সক্রিয় কর্মী। যারা ছিল তারা এরা কি সবাই কি কোন দলের? সবাই টিএমসি দলের। যেমন গওয়াল শেখ, সূত্রের খবর এফআইআরে প্রথমেই নাম রয়েছে তাঁর। ছোট্ট মেয়েটার বাড়ি থেকে মেরে কেটে 300 মিটার দূরে অভিযুক্তর বাড়ি। ঘটনার পর থেকে তিনি বেপাত্তা। মৃতের বাবা যেটা দেখাচ্ছেন গওয়াল শেখের বাড়ি, সেই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে তালা ঝুলছে এবং বাইরে থেকেও কিন্তু কাউকেই বাড়ির ভেতরে যে রয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। এবং এই যে একের পর এক বাড়ি যেগুলো রয়েছে, সেই বাড়িতে অধিকাংশ বাড়ি তালাবন্ধ বা দরজা খোলা থাকলেও কেউ নেই সেখানে। এবং এই যে যাদের নামে অভিযোগ হয়েছে তাদের মধ্যে অন্যতম তাদের এই যে বাড়ি, যেখানে ইতিমধ্যে যাদের খোঁজ করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম এই গওয়াল শেখ। এই বাড়িটা কার? গওয়াল শেখের। সে কোন দল করে? তৃণমূল। অভিযোগ প্রধান অভিযোগ গওয়াল শেখের নামে কি প্রধান অভিযোগ আপনাদের? হ্যাঁ, অভিযোগ, প্রধান অভিযোগ গওয়াল শেখের বাড়ির নামে। কেন? হ্যাঁ, ওই তো সব এদের মানে হেড হয়েছে ওই গওয়াল শেখের বাড়ি এইটা। এখনো পুলিশ ধরতে পারেনি গওয়াল শেখকে। গওয়াল শেখ সে কোথায়? তাকে তো দেখে দিয়েছিলাম, কি বলবো, পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। কোন তার আছে বাড়িতে? কবে থেকে নেই বাড়ি? ওই যেদিন কোনো সেদিন থেকেই নেই। খোঁজ নেই এফআইআরে নাম থাকা আরো একাধিক অভিযুক্ত। হাবিবুল শেখ? হ্যাঁ, সেটাও নেই। বিমল শেখ? সেও নেই। এফআইআরে নাম থাকা আরেক অভিযুক্ত ফকর শেখ সোমবারের খুনের পর কোথায় বলতে পারছেন না তার মা। ঘটনাস্থল থেকে প্রায় 450 মিটার দূরত্বে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ফকর শেখের বাড়ি। তার পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যে ঘটনার পর থেকেই বাড়িতে ফকর শেখকে দেখতে পাচ্ছেন না। এবং এলাকার বাসিন্দারাও বলছেন যে ঘটনাতে ফকর শেখের যোগ থাকলেও ফকর শেখ বাড়িতে এসছেন সেই ছবি তারা দেখতে পাননি বা তাদের চোখে ধরা পড়েনি। তাহলে কোথায় গেল এই অভিযুক্তরা যাদের নামে এফআইআর করা হয়েছে? ফকর শেখ আপনার ছেলে হয়? ওই সে কোথায় আছে কি জানে, কোথায় গিয়েছে হয়তো। বোমাবাজিতে বালিকার মৃত্যুর ঘটনায় যে 5 জন গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই একই পরিবারের। তৃণমূলের দাপুটে কর্মী বলে পরিচিত আদর শেখদের বাড়ি থেকে 300 মিটার দূরেই তামান্নাদের বাড়ি। বাড়ির ওপর পতপত করে উঠছে তৃণমূলের পতাকা। যেখানে শিশুকন্যার মৃত্যু হয়েছে সেখান থেকে ঠিক প্রায় 300 মিটার দূরত্বে আমরা রয়েছি বেলেপাড়া। আর এই বেলেপাড়াতে যে বাড়ির সামনে আমরা রয়েছি এটা হচ্ছে আদর শেখের বাড়ি। পাশেই রয়েছে তার অন্যান্য যারা আত্মীয়রা তাদের বাড়ি। আদর শেখের এই যে বাড়ি, সুবিশাল বাড়ির ঠিক ছাদেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পতাকা সেটা ওপরে উঠছে। এই বাড়িটায় কে থাকে? এটা আদর থাকে, আদর শেখ আর কালো শেখ। দুজনের নামেই তো অভিযোগ আছে। হ্যাঁ, দুজনের নামে। তারা কাউকে তো দেখা যাচ্ছে না। না, সব পালাতে। এই ধরা পড়ে গেছে। আরেক অভিযুক্ত আনোয়ার শেখের বাড়িতেও পৌঁছেছিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি ধৃত আনোয়ার শেখের বাড়ির সামনে। শারিফুল শেখ তার ছেলে, তাকে আজকেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। এই বাড়ির সামনে আসলেও বাড়ির গেট খোলা অবস্থায় রয়েছে এবং আমরা দেখার চেষ্টা করব যে বাড়িতে অন্য কোনো সদস্য আছেন কিনা। কেউ আছেন কি বাড়িতে? কেউ আছেন? সম্পূর্ণভাবে দরজা খোলা, বাড়িতে ডাকলেও কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবং এই আনোয়ার শেখ এবং তার ছেলে ওতপ্রোতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। ছোট্ট তামান্নার খুনে অভিযুক্ত পাড়া প্রতিবেশীরাই। একচ্ছত্র রাজনৈতিক আধিপত্য, রাজনৈতিক দখলদারি যে কি ভয়ঙ্কর, প্রাণ দিয়ে তা আরও একবার প্রমাণ করে গেল 9 বছরের তামান্না। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। ভাবুন, কোনো রাতের অন্ধকারে নয়, লুকিয়ে বোমাবাজি নয়, দিন দুপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা। এবং শুধুমাত্র যে তামান্নার বাড়িতে তা হয়েছে না নয়, যেখানে যেখানে তাদের মনে হয়েছে যে ভোট বিরোধীদের পক্ষে যেতে পারে সেই বাড়িতে, আপনাদের মনে থাকবে আমার 2 সহকর্মী প্রদ্যুৎ এবং অর্ণব সেই মুহূর্তে সেখানে গিয়ে দেখাচ্ছে এক একটা বাড়িতে, এক একটা দেয়ালে 3টে করে বোমা মারা হয়েছে। আমি বলছি যে
তামান্নার মতো আরও কেউ শিকার হতে পারত। অথচ এই বাড়িগুলো সমস্ত যেখানে ঘটনাস্থল তার থেকে 200, 300 কিংবা 400 মিটার দূরে। সব থেকে বড় প্রশ্ন আমার বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে থাকবে যে তৃণমূল কংগ্রেস একাধিক মুখপাত্র নিন্দা করছেন, কিন্তু পুলিশ কেন সক্রিয় হলো না যে অত কাছে নামে এফআইআর হয়েছে তাদের আটক করার ক্ষেত্রে? আপনি এতক্ষণ দেখিয়েছেন, আমি শুধু বলবো যে আমি আশা করেছিলাম আপনি যে প্রতিবেদনটা দেখালেন তার সঙ্গে সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় যে গভীরভাবে শোকাহত হয়েছে, শকিং হয়েছেন এবং তিনি যেটা দিয়েছিলেন তার টুইটারে, ফেসবুকে, সেটা যদি দেখাতেন আমার ভালো লাগতো। তাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, এবং তিনি স্তম্ভিত, গভীরভাবে শোকাহত। আমি বলছি বৈশ্বনাথ মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তার পুলিশ 24-এর মধ্যে 5 জনকে গ্রেফতার করছে, আপনি টুইট শোনাচ্ছেন? একটুখানি আপনাকে আপনি এক্স শোনাচ্ছেন, মানে মাঝখানে আমি আরেকজন আমাদের ওখানকার মায়ের কথা শুনে এত বলার ইচ্ছে হচ্ছে, এটাই বিস্ময়কর। না, নবনিযুক্ত যিনি আমাদের এমএলএ ওখানে আলিফার ইন্টারভিউ দেখাবো কালকে আপনারা সেই ইন্টারভিউটা দেখিয়েছেন, তাতে আমি দেখেছি তিনি স্পষ্টভাবে বলেছেন এই কথাটা, এবং আমরাও দল থেকে আমাদের নেত্রী স্পষ্টভাবে বলেছেন যে গণতান্ত্রিক সমাজে হিংসার কোনো স্থান নেই। তৃণমূল কংগ্রেস যে কোনো হিংসার জিরো টলারেন্স আমরা নীতি গ্রহণ করেছি। এই ব্যাপারে যারা যুক্ত, খুব দায়িত্ব নিয়ে আপনাদের এখানে বলে যাচ্ছি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। অলরেডি 5 জন অ্যারেস্ট হয়েছে এবং বাকিদেরও অ্যারেস্ট করা হবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত। বাড়তি সময় দেবো। আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে আলিয়া আহমেদ, আমি এই অনুষ্ঠানেই তার সাক্ষাৎকার দেখাবো। আমি বলছি যে তিনি তো সদ্য রাজনীতিতে এসছেন, তিনি বলছেন তো ফাইন, কিন্তু ধরবে তো পুলিশ। কেন আজকে আপনার এবং আমার সামনে বসে ওই মা 20 মিনিট ধরে বলবেন যে তার কোনো ভরসা নেই, তার কারণ এরা ধরা পড়েনি, এরা এই ঘটনা ঘটিয়ে আরামসে বাড়ি থেকে চলে গেছে, তার কারণ পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ? নিন্দা তো সেদিনই হয়েছিল, প্রথম দিনই হয়েছিল, এখনো তো ধরা পড়লো না। আমি ওনার মা একজন সন্তানহারা মা, আমি নিজেও কন্যা সন্তানের পিতা। সন্তান যদি কারোর হারায় তার কীরকম যন্ত্রণা হয় আমি জানি, মানে বুঝতে পারি ফিলিংসটা। সেখানে দাঁড়িয়ে যার হারিয়েছে সে নিশ্চয়ই বলেছে, আমি সেটা নিশ্চিত, আপনি দেখিয়েছেন, আমি শুনেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই ঘটনার নিন্দা করেছেন, আমাদের দল নিন্দা করেছে, দোষীদের শাস্তি চেয়েছে, কঠোর শাস্তি চেয়েছে। কিন্তু আমি এখানে একটু পরেই নানান ধরনের বলা হবে যে আপনি কেন আগের ঘটনা ঘটছেন। আপনি যেখানে যে অফিসে দাঁড়িয়ে আমি এখন ইন্টারভিউ দিচ্ছি তার থেকে পাশেই এই বিজন সেতুতে সন্ন্যাসীদের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে বামফ্রন্টের সময় সিপিএম এর লোকেরা খুন করেছিল, তাপসী মালিককে খুন করেছিল সিপিএম এর লোকেরা। আপনাদের কাছে বলছি গঙ্গাধর ভট্টাচার্যকে গুলি করে মেরেছিল থানার ভেতরে, তিলজলা থানায়। রশিদ খান লালবাজারের ঢিলছোড়া দূরত্বে 100 জন মারা গেছিল বোমা ব্লাস্টে। আমরা পশ্চিমবাংলার মানুষ সেগুলো যেন ভুলে না যায়। বক্তার মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে একসঙ্গে 14 জন মারা গেছিল, সিপিএম এর লোকেরা করেছিল। আপনি অন্য রাজ্যের দিকে আগিয়ে দেখুন, বিজেপি অন্য রাজ্যে আপনি বলবেন। আমি বলছি যখন মা ছিলেন আপনি বলতে পারতেন বৈশ্বনাথদা, আমি দেখতাম যে ওই সাবিনা ইয়াসমিনের বুকটা কতটা ঠান্ডা হতো যে রশিদ খানের ঘটনা হয়েছে সেই জন্য আমার মেয়েও যেতে পারে। আমি বলছি চূড়ান্ত কয়েকটা খারাপ ঘটনা, যে ঘটনার জন্য 2011-এ বামফ্রন্টকে লোকে গলা ধাক্কা দিয়ে আপনাদের মাথায় তুলে নিয়ে এসেছিল, সেই ঘটনার কথা মানুষ 14 বছর পরে শুনবে কেন? 20% অ্যারেস্ট হয়েছে দাদা, 24 জনের মধ্যে 5 জন অ্যারেস্ট হয়েছে, অঙ্ক করে দেখুন 20%। আপনি ভিজন সেতুতে কেউ অ্যারেস্ট হয়েছে, কনভিক্টেড হয়েছে দেখাতে পারবেন? 34 বছর লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিল, আপনি দেখাতে পারবেন? বক্তার মণ্ডল, আমি বলছি তামান্নার মা সাবিনা ইয়াসমিন এই অনুষ্ঠানে বসে চোখের বদলে চোখ চাননি, তিনি শুধু চেয়েছেন যে আর কোনো তামান্না, আর কোনো মায়ের কোল খালি করে চলে না যায়। আমি তো পরিষ্কারভাবে বলছি এখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বাড়িতে অস্ত্র রাখতে বলছে, উস্কানি দিতে বলছে, আর আমরা দাঁড়িয়ে বলছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে যে দলেরই হোক না কেন,
তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। আমাদের সঙ্গে এই জায়গাটাই পার্থক্য। আমি বলছি বিরাট পার্থক্য পাচ্ছি, মানে আমি বলছি উস্কানি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অ্যাকর্ডিং টু বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আর বিজয় মিছিলে, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হচ্ছে। আমি বলছি প্রত্যেক রাজনৈতিক দলকে কাঠগড়ায় দাঁড়ানোর সময় এসেছে যে এই হিংসা কেন পশ্চিমবঙ্গে বন্ধ হবে না। আমি জানি এই প্রশ্ন তোলার অনেক মূল্য হয়তো আমাদেরও দিতে হবে, কিচ্ছু যায় আসে না। একেবারে পরিষ্কার সাধারণ মানুষ মুখ খুলছেন যে 2018-র পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসই মনে করে যে এটা ঠিক হয়নি, সেই পঞ্চায়েত ভোটে এই অভিযুক্তরা তারা মানুষকে ভোট দিতে দেয়নি, বুথ দখল করেছে, ছাপ্পা ভোট দিয়েছে। সাধারণ মানুষ কি বলছেন দেখাবো এবার। পটকা শব্দে ভয়ে কাঁপত ছোট্ট মেয়েটা, সেই মেয়েটারই বোমার আঘাতে এমন ভয়ঙ্কর পরিণতি। পটকা ফাটছে বলে আমার ছেলে ভয়, আজ খেলাও খেলতে যায় না, এমনি খেলতে যায় না। আমার একটাই মেয়ে, আমার একটাই বেটা, আমার একটাই সোনা। স্থানীয়রা বলছেন পঞ্চায়েত হোক বা বিধানসভা, ভোট আর বোমা এই দুটোই কালীগঞ্জের এই গ্রামে ভীষণ রকম সমার্থ। অভিযোগ ছাপ্পা ভোট দিতে বোমাবাজি, ভোটারদের ভোট দিতে যেতে বাধা দিতে বোমাবাজি, ভয় দেখাতে বোমাবাজি। অতীতেও ভোটের দিন এরকম ছবি বারবার দেখা গেছে। ভোটের জন্য সব বোম দিয়ে সব বাড়ির আসবে, স্কুলের বাড়ির স্কুল যে পরে ওদের ওইটা টিএমসি পার্টি দলে। ছোট্ট তামান্নার মৃত্যুতে যারা অভিযুক্ত, অতীতে তাদের বিরুদ্ধেই বারবার ভোট সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ভোট দিতে যেতে পারে না, ভোট দেওয়ার আগে তারা বুথ দখল করে নিয়েছে, দিয়ে একদম সকেট ফকেট সব মেরে একদম পাড়াতে গ্রাম থেকে লোক ছাড়া করে দিয়েছে, তারা নিজেই ছাবা মেরে নিয়েছে সব। অভিযোগ 2018-র পঞ্চায়েত ভোটেও বোমাবাজি করতে গেছিল তামান্নার খুনে অভিযুক্তরা। এরাই ছিল, হ্যাঁ, ওই যে কালু, আদর, আনোয়ার, ওই যে বিমল, জানেন তো, ওরা মানে ওদের ফ্যামিলি ভোট দিতে পারেন না, না, সব ওদের পাশের বাড়িতে বোম দিয়ে সব, মানে ওদের পাশের বাড়িতে ওদের আত্মীয় লোক সব। এই যে 24 জনের নামে অভিযোগ আছে, তারা কি পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে আটকে ছিল? এরাই তো সব করে। তো পুলিশের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ করছেন গ্রামবাসীদের একাংশ। পঞ্চায়েতের ভোটের সময় ওরা দখল করার সময় পঞ্চায়েত ভোট দখল করতে গিয়েছিল, বিরোধী পার্টিকে তাড়িয়ে ওদের নিজের নামে নিজে ওরা খাম হয়ে যায়। এদের নামে এর আগেও অভিযোগ হয়েছিল এই বোমা ছোড়া? হ্যাঁ, বোমা ছোড়া এদের নামে থানাতে অভিযোগ আছে। ওদের নামে 4-5টা ওয়ারেন্টও আছে, সবার নামে। যে কটা গ্রেপ্তার হয়েছে ওদের নামে আরো ওয়ারেন্ট আছে, কেস আছে। কাদের নামে? এই যারা দেখটা ধরা পড়েছে, কালু শেখ, আদর শেখ, আনোয়ার শেখ, গাউল শেখ। পঞ্চায়েত ভোট কেন, যে কোনো ভোট হলে যত ভোট হয় ততই ওরা ওই রকম করে। পুলিশ সব জানে, পুলিশ তো তাদের, আমরা কি করব? কোনো ব্যবস্থা না, কোনো ব্যবস্থা নেই না। আমাকে মারবে, ফের আমার নামে কেস হবে, তাদের নামে কিছু হবে না, তারা বাড়িতে শুয়ে থাকবে। কেন? ওই তো পুলিশে নিয়ে যাবে, তারা কেস করবে, আমাকে মারবে, আমি ফ্ল্যাট করে ফেলে দেবে, আমাকে হসপিটাল ভর্তি করে দেবে, আমাকে আবার ফের জেলে যেতে হবে। তাদের ক্ষমতা আছে, পুলিশ তাদের। অভিযোগ ভোট হলেই বিরোধীদের ওপর অত্যাচারের মাত্রা চরমে উঠত। যখনই ভোট হয় তখনই ওরা এরকম করে জবরদস্তি সবারই উপর অত্যাচার করে। আর ওদের বোমা সকল সময় ওদের স্টার থাকে, বোম এবং বন্দুকও কি থাকে? হ্যাঁ, বন্দুকও থাকে ওদের কাছে। কালকে পশু নিয়ে এসেছিল, তারা সঙ্গে সঙ্গে ট্রেনে লিখি ভোট দিয়ে নেবে তাদের। পুলিশ ওরা এরকম পুলিশের ওদের মাথা কিনা ছিল, আমাদের পলাশির পুলিশ ওদের মাথা কিনা ছিল, মানে তাদের কথা শুনতুন, আমাদের তদন্ত করতুন না। বাহিনী তৈরি করে এসেছে, দেখা গেল মাথায় থেকে বরং ভেবে দিচ্ছে হয়তো ওরা কেন্দ্র বাহিনী ভেবে ওরা মানে হটিয়ে দিয়ে ওরা ভোট করেছে, ছাপা বোম মেরে ছাপা ভোট। পুলিশ প্রশাসন ওই যে দেবো হতো, এই কদিন আগে বাজারে বললো ভোট না দিয়ে সমান করে দেবো। তামান্নার খুনের পর গ্রামে টহল দিচ্ছে পুলিশ, বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। কিন্তু বিজয় উল্লাসের সময় বোমাবাজির মুহূর্তে কোথায় ছিল পুলিশ? তামান্নার শরীর যখন ছিন্ন ভিন্ন রক্তাক্ত, তখন কোথায় ছিল পুলিশ? আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আগের বক্তা বললেন বিজন সেতু, রশিদ খান, বৈশ্যাদা বললেন বক্তার মণ্ডল, গঙ্গাধর ভট্টাচার্য, দীর্ঘ তালিকা। সত্যিই তো বাম আমলে 34 বছর বাম আমলে ঘটনার কোনো কমতি ছিল না। কিন্তু আগের প্রতিবেদনটা লক্ষ্য করুন, তারা প্রত্যেকে বলছেন, এই সাধারণ মানুষ যারা কেউ বড় নেতা নন, তারা বলছেন 3টে শব্দ, ঘুরে ফিরে আসছে 3টে শব্দ, পুলিশ তো তাদের। আমি বলছি কেন একটা রাজ্য প্রশাসন, যথার্থ বলেছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় যে ওই প্রথম টুইটে মুখ্যমন্ত্রী নিজে শেষ লাইনে বলেছিলেন যে পুলিশ শ্যাল টেক স্ট্রং অ্যান্ড ডিসাইসিভ লিগাল অ্যাকশন এগেনস্ট দ্য কালপ্রিট অ্যাট দ্য আর্লিয়েস্ট। কোথায় হলো? আজকে
ধরুন 24 জনের মধ্যে 5 জন গ্রেফতার বলেই ওই সাবিনা ইয়াসমিন আজকে বলছেন যে তার প্রশাসনের ওপর, এই পুলিশের তদন্তের ওপর ভরসা নেই এবং পুলিশ চাইলে পারে। হুবহু যে কথা এই সংখ্যালঘু পাড়াটার মানুষরা বলছেন যে পুলিশ তো তাদের, অভিযোগ করলে তাদের বিরুদ্ধে পুলিশ তুলে নিয়ে যায়। আমি বলছি সায়নদীপের কাছে নিঃসন্দেহে ওর পুরনো বামফ্রন্টের কীর্তির হিসেব চাওয়া যাবে, কিন্তু আজকে এই রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে? কতটা ওই 34 বছরের অবসানের পর এগোতে পেরেছি আমরা? পেরেছি? তিলোত্তমা থেকে তামান্না, 100 মেয়ের কান্না। পশ্চিমবাংলা আজকে মহিলাদের কাছে একটা বিভৎস বিভীষিকাময় রাজ্য। আমি বলতে পারবো কিনা জানি, বুঝতে পারছিলাম না। সুমনদা যখন ওর মায়ের ইন্টারভিউটা দেখছিলাম, আমার কার্যত গলা বন্ধ হয়ে যাচ্ছিল। না, আমি তো মনে করছিলাম অনুষ্ঠান শেষ করে দেব। আমারও তাই মনে হচ্ছিল যে আমি ভাবছিলাম যে আপনাদের এখানে স্যার কিছু বলতে পারবো না, আমার শরীরে একটা অস্বস্তি হচ্ছিল। আসলে আপনাদের এই মায়ের ইন্টারভিউ আর সারাদিন ধরে ওই আপনাদের ক্যামেরায় দেখছিলাম যে কাপড় আর প্লাস্টিকে মোড়া একটা পুটুলির মধ্যে একটা 9-10 বছরের মেয়ে, তাকে মুড়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছে। তখন মনে হচ্ছিল তৃণমূল অন্তত এই সভ্য সমাজে আর থাকতে পারে না। 10 বছরের একটা মেয়ে, পরিবার, বাবা সিপিআইএমের সমর্থক, তার জন্য বলছে যে সাবিনা হোসেনের মেয়েকে ঝেড়ে দে। পশুর থেকে অধম। আমার বলতে বাধ্য হচ্ছি, আমরা শূন্য হতে পারি কিন্তু তৃণমূলের মতন বেহায়া নই। বোধ, মূল্যবোধ সব তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে। একটা মেয়েকে ওরকমভাবে নৃশংসভাবে খুন করা যায় শুধুমাত্র ফুর্তি করতে করতে। ওই বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয়নি, অত্যন্ত পরিকল্পিত খুন। আমি যতদূর জানি ওই ওদের বাড়ি মেন রোড থেকে অনেকটা ভেতরে, কাদা রাস্তা, আলপথ পেরিয়ে যেতে হয়। সেখানে বিজয় মিছিল নিয়ে ঢোকা মানে ওই বোমা মেরে ভয় দেখিয়ে ওই খুন করার জন্য। সন্দীপ, এটা কেন বলছো? কেন একটা 9 বছরের বাচ্চা মেয়েকে মেরে কার কোন রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে? যে পরিবার, বললাম না, বোধ, মূল্যবোধ সব হারিয়ে যায়। বাচ্চা মেয়েটা হয়তো মিছিল দেখতে রাস্তায় বেরিয়ে এসেছিল, তাকেও রেয়াত করা যায় না, যেহেতু ওর পরিবার বামপন্থী, বাবা সিপিএম এর সমর্থক, তার জন্য বুকে গলায় ওখানে বোমা মেরে দিতে হয়। এই জন্যই বললাম যে তৃণমূল বেহায়া এবং এটা ভয়ঙ্কর। কিন্তু যে কোনো বিরোধী দলের সমর্থকের এই ভয় হবে যে এরপর প্রাণ নিয়ে, পরিবার নিয়ে কি করে যাবে। অর্থাৎ সমর্থকদের নিরাপত্তা তোমরাও দিতে পারছো না। আমি বলছি যে এখানে প্রশাসন, গুন্ডা বাহিনী মিলেমিশে যেখানে হামলা করে, আমাদের এই সমর্থকরা তো তারা ক্রিমিনাল নয়। কি করে প্রশাসন যখন এই ক্রিমিনালদের পিছনে দাঁড়ায়, কে কাকে নিরাপত্তা দেবে? প্রশাসনটাই তো ক্রিমিনাল হয়ে গেছে। আমি খালি বলছি, যেখানে অনেকে বলছিল অতীতের ঘটনা, 2011 সালের পরে অনেক খুন দেখেছি। আমরা দেখেছি যে বিজয় মিছিল করতে করতে পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে, রেজাল্ট বেরোয়নি, জিতেন নন্দী আমাদের পার্টি নেতা খুন হয়ে গেছে। কিন্তু একটা 10 বছরের মেয়েকে এরকমভাবে নৃশংসভাবে খুন করা যায়। 24 জন অপরাধীর নাম দিল মা, আর অ্যারেস্ট হলো 5 জন। ওদের মুখপাত্র কুণাল ঘোষ, উনি বেহায়া আমি জানি, তাই বলতে পারে যে তৃণমূলের জয়টাকে আড়াল করবার জন্য, আমাকে বলতেই হবে শব্দগুলো, তৃণমূলের জয়টাকে আড়াল করার জন্য নাকি এই খুনটা করেছে। কিন্তু পুলিশ আর কুণাল ঘোষ তো এক নয়। আজকে আমার কথা আমার সময় বলতে দেবে, একটা শব্দ উচ্চারণ করবে না যদি লজ্জা থাকে। এই পুলিশ, আমরা বলছি এই যে অনুব্রত মণ্ডল পুলিশের মা স্ত্রীকে এই ভাষায় আক্রমণ করার সাহস পায়, পুলিশ নিজেকে ওই অধঃপতনের জায়গায় নিয়ে গেছে। এই পুলিশ নিয়ে গেল, কিন্তু বিরোধী দল হিসেবে সায়ন্তন আমায় বলো, গাজা নিয়ে মিছিল হয়েছে, আজকে এই ঘটনা নিয়ে কটা মিছিল বের করেছে? শেষ করতে দেবেন। আমি বলছি সমাজ মাধ্যমে এই পুলিশ শুরুতে বলল যে বোমা বিস্ফোরণে মারা গেছে, নবান্ন থেকে নির্দেশ এলো, দুপুরের মধ্যে রাজ্য পুলিশের টুইটে বোমা শব্দটা উদা হয়ে গেল। এর থেকে পুলিশের অ্যাটিটিউডটা বোঝা যায়। প্রথম আমাদের পার্টি নেতারা সকাল থেকে ওখানে দাঁড়িয়ে পড়েছিল, আজকে দাঁড়িয়ে এই যে টাকা দিতে গেছে নির্লজ্জের মতো। তিলোত্তমায়ও দেখেছি, এই ঘটনাতেও দেখেছি। কয়েকটা গরু ছাগল বা এমএলএ কেনা বেচা করা যায়, আদর্শকে কেনা বেচা করা যায় না। ওই যে একটা গরিব প্রান্তিক সংখ্যালঘু পরিবারের মহিলা, তিনি টাকা না নিয়ে আদর্শের সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন সব কিছু বিক্রি হয় না। আর তুমি যে প্রশ্নটা করছিলে সুমনদা, আমার শেষ কথা, যে একটা রাজ্যে একটা সিপিএম এর এখানে ক্যান্ডিডেটও ছিল না, ছিল কংগ্রেসের ক্যান্ডিডেট, কিন্তু তারপরে সিপিএম এর সমর্থককে এরকম ভাবে নৃশংসভাবে তার মেয়েকে খুন করে দিতে হয়। পশ্চিমবাংলায় যদি ভোট দিতে হয় বলে একজনের পরিবারের একটা নৃশংসভাবে একটা মেয়েকে যদি খুন করে দেওয়া যায়, তাহলে ভোটাররা নির্ভয়ে অবাধে
কি করে দাঁড়িয়ে ভোট দিতে পারবে? আমার কথা শেষ করব যে এই কারণে আমরা বলি যে তৃণমূল যা ভোট যেতে 56 ভোটে যেতে, তাই তৃণমূল জিতলে 7 খুন মাফ হয় না, বেকালে সোজা হয় না, ধোয়া তুলসী পাতা হয় না। এর মানে মন্থরার মুখে সব কথা শুনলে খুবই লাগে। আমরা যেখানে বলছি যে আমাদের সরকার এখানে ব্যবস্থা নেবে, তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদের কাস্টাডি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওদের বেলায় তো কেউ শাস্তি পায়নি। বিধানসভায় কেন চিৎকার সেকেন্ডের জন্য চিৎকার করছিল? আরে যারা বিধানসভায় এসব কথা বলছে না, আমি থামালাম। এটা মাছের বাজার করতে দেবো না, এই ঘটনার পর এই মাছের বাজার করতে দেবো না, আমি যাচ্ছি। কিন্তু আমি বলছি বৈশ্যদা, ধরো এই মুহূর্তে বিরোধী দলে তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন পর যদি 24-এর লোকের মধ্যে 5টা গ্রেফতার হতো, এই পরিবারটার পাশে আমি বলছি ওইখানে গিয়ে টেলিভিশনের সঙ্গে কথা বলতেন। আমি বলছি এইটা তোমার মনে থাকা মানে নিশ্চয়ই মনে আছে। আমি বলছি বিরোধী দল শুধু তাদের দায়িত্ব এবং কর্তব্য নয়, আমি বলছি যে যদি 2.5 দিন পর 24 জনের মধ্যে 5 জন গ্রেফতার হয় বৈশ্বনাথদা, তাহলে সেটাকে পুলিশের সক্রিয়তা বলে বলা যায় কি? আমি যতটুকু মমতা ব্যানার্জিকে চিনেছি রাজনৈতিক জীবনে, আমার এই দীর্ঘ রাজনৈতিক, মমতা ব্যানার্জি যদি থাকেন এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের পানিশমেন্ট হবে। গ্রেফতার কি মমতা ব্যানার্জি গিয়ে করবে নাকি? তিনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ করবে। সিপিএম এর সময় করতো না, বিজেপি সিপিএম এর সময় শূন্য হতো, সেই জন্য এখন 5 জন অ্যারেস্ট করে যথেষ্ট। আনন্দমার কি এখানে মেরেছিল দেখান না, আপনি পুরনো খাতা বিজন সেতুর ঘটনা বক্তব্যতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার পুলিশকে বলেছিলেন বোমা উদ্ধার করতে, উদ্ধার হয়েছে। রাজস্বীকে বলবো পোডিয়ামে যেতে। এবং অবশ্যই আমি বিরোধীদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলব। আমি বলছি যে প্রধান বিরোধী দল বিজেপি, আমি রাজস্বী লাহিড়ীর কাছে আসব। মধ্যরাতের পর বাড়িতে পুলিশি হানা হলো, আনিস খান, তাকে রহস্যজনকভাবে, আমরা আজও জানি না কি সেই ঘটনা, তার প্রাণটা চলে গেল। কালকেই তৃণমূল মুখপাত্র বলছিলেন ঝন্টু শেখের কাছে, যেহেতু সে সংখ্যালঘু, বিজেপি পাশে দাঁড়ায়নি। আমি বলছি যে এই এত বড় ঘটনা ঘটে গেল, ওই 9 বছরের মেয়েটি ফুলের মতো ঝরে গেল, সেখানে জেলা স্তরে স্থানীয় নেতা আর বিজেপি প্রার্থী ছাড়া কোন বড় নেতা এখনো পর্যন্ত গেছে রাজস্বী? প্রধান বিরোধী দল বিজেপি। সুমনদা, আজকে রাজনীতি করব না, এটা নিঃসন্দেহে সত্য কথা যে পশ্চিমবঙ্গের ইতিহাস একটা রক্তাক্ত ইতিহাস। নির্বাচন যখনই এখানে উঠে দাঁড়াচ্ছে, নির্বাচন যখন আসছে, সলিল দাস শুরু করলেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে এবং এসপিকে দিয়ে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, যখন কৃষ্ণনগর লোকসভার কাউন্টিং হচ্ছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত। কাউন্টিং বন্ধ করে দিলাম আমি, যেহেতু আমি এআরও ছিলাম, কারণ আমাদের কাউন্টিং এজেন্টরা এসে বললেন তেহট্টের যে বাক্সগুলো যখন খোলা হচ্ছে, সেই তেহট্টের কাউন্টিং মেশিনে প্রত্যেকটা দলের তো একটা স্ট্যাম্প থাকে, একটা মেশিনও নেই যেখানে কোনো পার্টিরই কোনো স্ট্যাম্প নেই। হয়তো বলবেন যে বিজেপি পোলিং এজেন্ট দিতে পারেনি, তাই জন্য বিজেপির নির্বাচন কমিশন কটা কমপ্লেন করেছে। তৃণমূলের তো স্ট্যাম্প থাকার কথা, স্ট্যাম্প থাকার কথা, কিন্তু তৃণমূলেরও স্ট্যাম্প নেই। কিন্তু এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিছুতেই সেটাকে ধর্তব্যের মধ্যে দিলেন না, কাউন্টিং চালু করে দিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্বাচন পরিচালনা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন 1, এবং 2 হচ্ছে তুমি প্রার্থী হিসেবে বা প্রার্থীর এজেন্ট হিসেবে কটা কমপ্লেন করেছো, কটা রিপোর্ট চেয়েছো। এখানকার এসপি অমরনাথ ফেক ভোটারের যে বিশাল তালিকা, সেই নিয়ে যখন দিনের পর দিন তাকে বলা হচ্ছে নদিয়ার বিভিন্ন জায়গায়, গোটা নদিয়ার তেহট্ট থেকে দিঘলকান্দি জায়গায় এবং চাপড়ায় ফেক ভোটারের তালিকা, বাবা বাংলাদেশি অন্য আরেকজনকে বাবার পরিচয় দিয়ে আমরা জমা দিতে গেছি ডেপুটেশন, ওনার সেটা নিয়ে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। যে কথাটা যে ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট, যেখানে দায়িত্ব আছে পুলিশের ওপর, প্রশাসনের ওপর, আজকে পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকের ওপর এটা কোন চাপ, কি চাপটা সৃষ্টি হয়েছে এবং কোন বাধ্যবাধকতায় তারা আজকে সমস্ত দিকটাকে অস্বীকার করছে। এটা কৃষ্ণনগর লোকসভা, এখানে জেবের শেখ, জুব্বার শেখ, এখানে রেজিস্টার্ড গুন্ডা, মিঠু শেখ, রাজু শেখ, কৃষ্ণনগরের যে কোনো লোককে জিজ্ঞাসা করো,
এই জুব্বারের বাড়ির ছাদের মধ্যে লোকেরা বলে বড় বড় মেশিন গান শুকোতে দেওয়া দেখতে পাওয়া যায়, মানে ওখানকার লোকেরা বলে শুকোতে দেওয়া হয়েছে। তো এগুলো আমি কি বললাম আপনাকে, ওখানকার লোকেদের ভাষায় তাদের ছাদের মধ্যে দেখতে পাওয়া গেছে। তাহলে সেই অ্যাকশন, এই ধরনের কথাগুলো, এবং ওখানে দাঁড়িয়ে এক একটা জায়গায় বিলকুমারী, হরকুমারী, সমস্ত জায়গায় কিভাবে ভোট লুট হয় এটা এবিপি আনন্দ দেখিয়েছে। তার 2024-এর নির্বাচনে প্রত্যেকটা চ্যানেল দেখেছে। ওখানকার সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষরা বলছে আমরা ভোট দিতে পারছি না, আমরা ভোট দিতে পারছি না। রাজস্বী, আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি কেন এই পরিবারটার পাশে এখানকার বড় নেতারা গেলেন না? আমি বলছি সংখ্যালঘু পরিবার বলে নাকি সিপিএম সমর্থক বলে? ভারতীয় জনতা পার্টির নেতা ওখানে হরগোবিন্দ ঘোষ সিপিএম সমর্থক ছিল, তার পাশে তো কলকাতা থেকে সমস্ত বড় নেতা গেছিলেন, শুভেন্দু অধিকারী গেছিলেন। যাওয়া হয়েছে, এনার কাছেও আমাদের দলের প্রতিনিধি অলরেডি গিয়েছেন, বাকিরাও যাবেন, আমরাও প্রত্যেকে যাব, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ একটা 9 বছরের মেয়ে যখন বোমার আঘাতে তার বাড়ির মধ্যে উঠোনের মধ্যে খেলতে গিয়ে মারা যায়, তখন সেখানে হিন্দু মুসলমানও দেখা হয় না, সেখানে কে কোন রাজনৈতিক দল করে সেটা করে না। যদি করা হতো তাহলে কমরেড হরগোবিন্দ দাসের জন্য শুভেন্দু অধিকারী আর বিজেপি এই লড়াইটা লড়তো না, এবং তার জন্য তাকে সল্টলেকের বাড়িতে মামলা করতে এসছে বলে পুলিশ তাকে হেনস্থা করতেও যেত না। আর যেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার ছেলেটি কিছুদিন আগে তাকে ওইভাবে হত্যা করা হলো, তাহলে সে তো সংখ্যালঘু সম্প্রদায় ছিল। তাই এই ধরনের কথা বলা যে সংখ্যালঘু বলে বিজেপি যায়নি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আজকে সত্যি আমার মানে বলার মতন খুব একটা শক্তিই পাচ্ছি না। খালি আমি বলি যে এই যে অনেক বড় বড় কথা শুনলাম, শুভেন্দু অধিকারী ওখানে বক্তৃতা করে এসে বলেছিল যে 56% মাইনরিটি ভোট সেটা তৃণমূলে যেতে হবে। শুভেন্দু অধিকারী তার দায়িত্ব নিয়ে নিল। ফিরহাদ হাকিম বললো বাকি যে হিন্দু ভোট সেটা বিজেপিতে যাবে, ওরাই দায়িত্ব নিয়ে নিচ্ছে। আপনি বললেন হরগোবিন্দ দাস, তারা আমাদের সমর্থক, তাদের বাড়ি গেছেন, কিন্তু তৃণমূল এই যে আমাদের সমর্থক আরেকজন এই তামান্না, ওর বাড়িতে যাওয়ার বিরোধী জনতার প্রয়োজন মনে করলেন না। কারণ হিন্দু মুসলমান ভোটটা করাটাই ওনার বেশি জরুরি। তৃণমূলের গুন্ডামি, তৃণমূলের নৈরাজ্য, তৃণমূলের অসভ্যতা, এর বিরুদ্ধে বিজেপির কথা বলার ইচ্ছা নেই। কারণ এগুলো করেই হিন্দু মুসলমান, তৃণমূল আর বিজেপিকে দাসের ঘটনার পরের দিনকেই তো পৌঁছাতে পারেননি, কিছুদিন সময় লেগেছে। হরগোবিন্দ দাসের পরের দিনই আমাদের পার্টির নেতা পৌঁছেছে। কি করেছেন তা তো স্বীকারও করেননি। আজকে বিজেপি যদি না বলতো যে হরগোবিন্দ দাস সিপিএম এর সমর্থক ছিলেন, তাহলে সিপিএম কোনদিন সেটাকে স্বীকার করেছে? একবারের জন্য মোহাম্মদ সেলিম ওখান থেকে বেরিয়ে এসে বলেছেন কেন হত্যা হয়েছে? বলুন, একটা বাইট দেখেন। আমি বলছি একটা খারাপ ঘটনা দিয়ে আবার একটা খারাপ ঘটনার পাশাপাশি রাখবো না, আমি কোনো তুলনায় যাব না, তন্ময় ঘোষের কাছে যাব। কিন্তু তার আগে অনেকে বলছেন যে এই মারাত্মক ঘটনার পেছনেও একটা অর্থনীতি আছে, এলাকা দখলের অর্থনীতি। কি নিয়ে সেই এলাকা দখল? মাটি দখল নিয়ে। কেন, কোথায় সেই অর্থনীতির শিকড়টা আছে? পরের প্রতিবেদনে বোঝার চেষ্টা করব। টিএমসি দল করে, মাটি কেটে ভাতায় বিক্রি করে, পুলিশই তো সব, ওদের পুলিশই সব। বিজয় উল্লাস থেকে ছোড়া বোমা কেড়ে নিয়েছে ছোট্ট তামান্নার প্রাণ। মারাত্মক এই অভিযোগে গত 3 দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় এফআইআর হয়েছে 24 জনের নামে, যাদের মধ্যে 10 জনই একই পরিবারের। আর এই পরিবারই এখন মোলান্ডের গ্রামবাসীদের কাঠগড়ায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই অভিযুক্তরা। প্রশাসনকে হাত করে এলাকায় বছরের পর বছর ধরে বেআইনিভাবে চলছে মাটির ব্যবসা। গ্রাম জুড়ে রয়েছে দাদাগিরির অভিযোগও। মাটি কেটে ভাতায় বিক্রি করে, খাদ খুন্ন মুজি বেড়ায়। কেউ যদি মাটি বিক্রি করে কিনে দিয়ে ভাটায় ভাটায় বিক্রি করে একটা বিজনেস চলায়, এরা অনেক টাকার ব্যবসা। মাটির ব্যবসা, এখন তারা মাটি কাটায়, ওরা ভাবে আমরা ব্যবসা করবো, আর ব্যবসা কাউকে করতে দেবো না, পয়সা কামাইলে আমরাই কামাবো। করতে দেয় না, করতে গেলে তাকে হোম করে দেবে, মারতে বোমা দিয়ে, আস্তা গাড়িতে বেরোয়, ও বেলুর হাত পা ভেঙে তোকে মেরে ফেল দেয়, এরকম হোম করে দেয়। সে ছেলে তার ভয়ে পথে বেরোতে পারে না। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থেকেই ফুলে ফেপে ওঠে মাটির ব্যবসা। মাটির কাজ কবে থেকে করছে ওরা, আর কোথা থেকে মাটি তুলছে? পুকুর আছে ওইদিকে, মাঠে মাঠে মাঠে। পুলিশের সাথে তো সার থাকেই ওদের, পুলিশে না কাটালে কি করে মাটিটা কাটতে পারবে? কালীগঞ্জের মোলান্ডি গ্রামেই পেল্লাই বাড়ি অভিযুক্তদের। বাড়ির ছাদে উঠছে তৃণমূলের পতাকা। পুকুর থেকে, জমি থেকে, এমনকি সুগার মিল তাদের জমি থেকে এই তৃণমূলের যারা, এরা হচ্ছে এখান থেকে বেআইনিভাবে জিসিপি দিয়ে বড় বড় ট্রাক্টর দিয়ে মাটি কাটছে। যেই যে সরকারি দপ্তরগুলো, এই সরকারি আধিকারিকরা নিয়ন্ত্রণ করে না, এগুলো নিয়ন্ত্রণ করেন তৃণমূলের ব্লক সভাপতি, যুব সভাপতি, অঞ্চল সভাপতি। পুলিশের ব্যাপার, পুলিশ তদন্ত করছে, দেখবে।
রাজনীতির বলি হয়েছে তামান্না, কিন্তু তাকে বিচারটুকু কি পাইয়ে দিতে পারবে প্রশাসন? আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ এই স্থানীয় মানুষদের অভিযোগগুলো সত্যি যদি হয় তাহলে এলাকা দখলের লড়াই, মানে ভাবুন, হয় মাটি খাদান, নয় বালি খাদান, নয় কয়লা খাদান, নয় পাথর খাদান, নয় সিন্ডিকেটের লড়াই। এলাকায় সন্ত্রাস তৈরি করে রাখো, পুলিশকে নিয়ন্ত্রণে রাখো এবং একেবারে অর্থকরী কারণে দিনের পর দিন এই সন্ত্রাস চলে। আমি বলছি তিস্তার পাড় থেকে বীরভূম, বীরভূম থেকে আসানসোল, আসানসোল থেকে নদিয়া, এই এক মডেল। এই যারা বলছেন একেবারে স্থানীয় মানুষ, তাদের কথা যদি ঠিক হয়। তন্ময় ঘোষের কাছে প্রথম কথা হচ্ছে, আজকে যে এই বিষয় নিয়ে টিভির সামনে আপনাদের চ্যানেলে বলতে হচ্ছে, এটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি লজ্জিত যে এমন একটা ঘটনা নিয়ে বিতর্ক হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটায়, বছরের পর বছর ঘটিয়ে এসছে, শাসক দল যারাই থেকে থাকুন তাদের ছত্রছায়ায় থেকে এরকম এলিমেন্টরা বরাবর এই ঘটনা ঘটিয়ে এসছে। আপনি যদি 50 বছরের রাজনৈতিক ইতিহাস বাংলায় দেখেন, এই ঘটনা ঘটে এসছে এবং প্রত্যেকটাই নিন্দাজনক। আমি মনে করি না যে এরা রাজনীতির অংশ। আমি সেই রাজনীতির স্বপ্ন, কিন্তু রাজনীতি যুগে যুগে এদের ব্যবহার করে। আমি আসছি সুমনদা, 72-এও করেছে, এখনো করছে। আমি মনে করি যে রাজনীতিতে সেই দিন আসা উচিত যেদিন এই লোকগুলো রাজনৈতিক ছত্রছায়ায় থাকবে না। আমি বৈশাদা বলছিল যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, ঘটনা ঘটার খুব যদি আমি ভুল না করি বোধহয় 10 মিনিটের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং 24 ঘন্টার মধ্যে প্রথমজন অ্যারেস্ট হয়েছে। এই যার বাড়ি আপনারা দেখালেন, বড় বাড়ি, কোথায় তৃণমূলে পতাকা উঠছে, লোকাল নেতা, কেন 3 দিন পরে 5 জন হবে? ছাড় দেওয়া হয়নি এবং ছাড় দেওয়া উচিত না। সে তৃণমূল করে বা অন্য দল করে, তার জন্যে আজকে আমি একজন মেয়ের বাবা, এই যে মেয়েটি মারা গেছে আমার মেয়ের থেকে একটু ছোট, আজকে বলতে আমার গলায় মানে বুঝে আসছে, তারপরেও বলছে আমি সেই রাজনীতির স্বপ্ন দেখি। এরপরে আজকে সিপিএমের প্রবক্তা বলছিলেন যে আদর্শের কথা, সত্যিই তো রাজনীতিটা আদর্শ ভিত্তিকই হওয়া উচিত, সেই আদর্শ ধরে রাখা উচিত। খগেন মুর্মু দীর্ঘদিন ধরে বামপন্থার চর্চা করে যখন সম্পূর্ণ উল্টো দিকের রাজনীতিতে যান, তখন তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড কিভাবে থাকে, তার মানে দল হিসাবে তার ব্যর্থতা থাকে। এক, দ্বিতীয় বলছিলেন বিজেপির প্রবক্তা যে হ্যাঁ, আচ্ছা খগেন মুর্মু বললেন, বৈশ্বনাথদা সঠিকভাবে শঙ্কর ঘোষের নাম করলেন। আমি বলছি আব্দুল রেজ্জাক মোল্লাকে আপনারা নিলেন কেন? এটা উনি আইডিওলজিক্যাল পয়েন্টের কথা বলছেন, যে রেজিমেন্টের আইডিওলজিক্যাল পয়েন্ট আছে। আব্দুল রেজ্জাক মোল্লা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এই নামগুলো যোগ করুন, আমার আপত্তি নেই। না, ক্ষতি বা লাভের বিষয় নয়। সংসদীয় রাজনীতিতে এক দল থেকে আরেক দলে যাওয়া, এটা হচ্ছে কমন, আমরা দেখছি ভারতীয় রাজনীতিতে। কিন্তু মানে ঠিক যতটা কমন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যাওয়া, আবার তৃণমূলে ফেরা, আপনার সঙ্গে একমত, এটা হচ্ছে। কিন্তু উনি আইডিওলজিক্যাল কথা বললেন যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড ওনাদের আছে, সেই জন্য একটা পয়েন্ট আমি ধরে দিলাম। বিজেপি থেকে অর্জুন সিংকে যখন তৃণমূল নেয়, তখন কোন আইডিওলজিক্যাল স্ট্যান্ডটা দেখে নেয় বলবেন? আমি আরেকটা তথ্য দিই, আজকে উনি যখন বলছেন না যে যারা করেছে এনারা দুষ্কৃতী অমুক, আমি একমত। এতটাই দুঃখের ঘটনা হোয়াটেবিলিটি করতে চাই না, কিন্তু আমি ঝাড়গ্রামের নেতায় যখন গেছি, আমি ব্যক্তিগতভাবে যে বাড়ির দোতলা বাড়ি থেকে সামনের শহীদ বেদিটা বানানো আছে, আমি সেখানে গিয়ে নিজে দাঁড়িয়ে আছি, ফেসবুকে এখন আমার ছবি পাবেন। ওইখান থেকে যখন গুলি করে মারা হয়েছিল, সেটাও রাজনৈতিক ছত্রছায়া হয়েছিল। আমি ব্যর্থহীন ভাষায় বলছি, সেই সময় দাঁড়িয়ে তারা কতবার ওই 10 মিনিটের মধ্যে প্রতিবাদ জানিয়েছিলেন বা নিন্দা জানিয়েছিলেন, সেটা ওই তথ্য তার মানে কি রাজধর্ম পালন করছেন, এই ঘটনা কেউ সাপোর্ট করেনি। আপনি বলতে পারবেন না পুলিশের ভূমিকা পালন করলে পালালো কি করে? ও তো ওই পাড়ার প্রায় 200, 300, 400 মিটার দূরে বাড়ি। পুলিশ সক্রিয় হলে এই ঘটনার পর আমার দুটো কথা বলুন, আমি বলছি আপনাকে রাজনীতির কথা বলতে হবে না। এক, তারা পালালো কি করে, এবং দুই হচ্ছে এসপি ঘটনাস্থলে গিয়ে বলছেন যে অ্যাক্সিডেন্টাল স্প্লিন্টার ইনজুরি। আমি বলছি অ্যাক্সিডেন্ট কোথায় খুঁজে পেলেন? পুলিশের কোনো ইন্টেনশনালি বোমা মারা হয়েছে। আর একটা বিষয় আমি তুলে ধরতে চাইবো, বিজেপির প্রবক্তা যেটা বলছিলেন না, যে আপনি বলছিলেন যে জন্টু শেখের বেলায় যাননি, এখানেও যাননি, কেন যাবেন? ওনাদের যারা নেতৃত্ব,
সুকান্তবাবু শিক্ষিত মানুষ বলে আমি জানি, সুকান্তবাবু তিনি বলেছেন অস্ত্র রাখতে, তিনি অস্ত্র রাখলে দোষ নেই। উনি বললেন মুসলিম গুন্ডারা, অর্থাৎ বলার সময় এই যে কমিউনাল অ্যাঙ্গেলটা উনি দেওয়ার চেষ্টা করছেন, এই অ্যাঙ্গেল দিয়ে পশ্চিমবাংলাকে যে চেঞ্জ করা যায় না। আমি ছোট্ট একটা তথ্য দিয়ে শেষ করব, বেশি সময় নেব না। সেটা হচ্ছে 2000, মানে অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদারের কথা শোনেন, মানে আমি বলছি যে উনি অস্ত্র রাখতে বললে ভুল করেছেন, আর যে বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে সেটা বলছি তো অফিশিয়াল বিজয় মিছিল। তো উনি নিন্দা করতে পারবেন, উনি নিন্দা করতে পারবেন যে সুকান্ত মজুমদার ভুল করেছেন, নিন্দা করতে পারবেন, কিন্তু তারপরেও এখানে পশ্চিমবাংলার মাটিতে হিন্দু মুসলিম নয়, যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী, এবং যারা হিন্দু হিন্দু ভাই ভাই বলে নির্বাচিত করার চেষ্টা করেছিলেন তাদের 2021-এ হিন্দু ভোট যা আছে তার 61% পেয়েছিল বিজেপি, 2024-এ লোকসভা নির্বাচনে সেটা কমে 59.2% বিস্তারিত আমার অনুষ্ঠানে বলছি, কিন্তু বিশ্বাস করুন কালীগঞ্জের ভোটের অ্যানালিসিস তো করবো বলে বসিনি। আমি আপনার সঙ্গে তো একমত, একটা 2%, একটা 3%-এরও বেশি ভোট কমেছে, কিন্তু ইস্যু হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা ঠিক নয়। অ্যাঙ্গেল বাদ দিন, আমি বলছি এই হিসেব কি ওই তামান্নাকে ফিরিয়ে দিতে পারবে রাজশ্রী? কিন্তু তারা দুষ্কৃতী। 1 নম্বর কথা, তুমি এখানে যে সুমনদা প্রতিবেদনটা দেখালে যে মাটি কাটার দুর্নীতি, যার বাবা পরিযায়ী শ্রমিক উড়িষ্যাতে কাজ করে, তার বাবার মাটি কাটার কোন সিন্ডিকেটের সঙ্গে কি ছিল যে তার বাড়িতে বোমাটা ফেলা হলো? সে তো কাজ করে উড়িষ্যাতে, সে তো মাটি কাটতে যায় না। ওনাদের লজিকটা আলাদা, সেটা হচ্ছে যে একটা হচ্ছে বিরোধী সন্ত্রস্ত, যত সন্ত্রস্ত করবে তত অবাধে খাদানের ব্যবসা, বালি খাদান হতে পারে, মাটি হতে পারে, পাথর খাদান হতে পারে, সেই চলবে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করো, ভোট দিতে দিও না, এবং বিরোধীদের দাবড়ে রাখো, ভয় রাখো। তন্ময়দা সেম সাইড গোল করে ফেলেছেন দলবদলের কথা মেলে। আমি ব্যক্তিগত আক্রমণে যাব না, তাই আমি বলবো না অতীতে কে কার কি রাজনৈতিক ছিল। এবার আমি বলছি সুকান্তদার কথা, সুকান্তদা বলেন, সুকান্তরা বাজে বলেছেন অধিকার ভারতবর্ষের সংবিধান প্রত্যেককে দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা, রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যে কোনো কোথাও গুলি হয়ে যাচ্ছে, যদি গান লাইসেন্স আমরা অ্যাপ্লাই করি, আপনারা কেন্দ্রীয় চ্যালেঞ্জ করছেন। আমার রাজস্বীর কাছে বিনম্র প্রশ্ন থাকবে যে আজকে ধরা যাক ওই পরিযায়ী শ্রমিক তামান্নার বাবা অনেক কষ্ট করে মেয়েকে বড় করছিলেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিলেন, তাকে একটা গান লাইসেন্স কেন কেউ বন্দুক উপহার দিয়েছে, তাতে কি এই মেয়েটার প্রাণ বাঁচত? যদি বাড়িতে বোমা পড়ে বাচ্চা শিশুকে কোন গান বাঁচাবে? আমি বলছি এটা পদ্ধতি নয়, পদ্ধতি সভ্যতা। খুব দ্রুত শায়নদীপ, আমি পরের বক্তার কাছে যাবো। ভাই ভাই শুভেন্দু অধিকারীরা করছে, আর তৃণমূল সেই বিজেপির জুজু দেখিয়ে মাইনরিটি ভোটটা নিজেদের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। বকটুইতে কিন্তু সব সংখ্যালঘু মানুষই খুন হয়েছে, বিশ্বাস করুন আজকে এই অনুষ্ঠানে একদম একদম শায়নদীপ ধন্যবাদ। আমি বলছি এই অনুষ্ঠানে একেবারে অঙ্ক ধরে ধরে তার প্রতিবেদনও আছে, কিন্তু বিশ্বাস করুন মায়ের ওই সাক্ষাৎকারের পর এখন কোন রাজনৈতিক দল ক শতাংশ বেশি পেয়েছে এর আলোচনাটা সেখানে একেবারে ম্লান হয়ে যায়। আমি বলছি একেবারে খুব পরিষ্কার করে আমি আবার আইন শৃঙ্খলায় আসবো আমার পরবর্তী বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব। গত বছর লোকসভা ভোটের ঠিক পর 1 জুন এই নদিয়ার কালীগঞ্জে বাড়ির সামনে এই একই জায়গায় কুপিয়ে খুন করা হয়েছিল এক বিজেপি কর্মীকে। পুলিশের বিরুদ্ধে সেই একই অভিযোগ, একেবারে নিহত পরিবারের অভিযোগ ছিল যে পুরনো মামলার নিষ্পত্তির নামে বিজেপি কর্মী হাফিজুলকে সেই অজুহাতে বাড়ি থেকে ডাকা হয়, তারপর বিজেপি কর্মী বলে বিরোধী কর্মী বলে তাকে খুন করা হয়। সেদিন ওই নিহত বিজেপি কর্মীর দাদা কি বলেছিলেন এই কালীগঞ্জে দেখাবো। পুলিশের উপরে আমরা আস্থা রাখতে পারছি না, আমরা সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে আমরা আস্থা রাখতে পারছি না, আমরা সিবিআই তদন্ত চাই। আমি জয়ন্তর কাছে আমি বলেছিলাম সাবিনা ইয়াসমিনের ওই বক্তব্যের পর যে এনআইএ থেকে সিবিআই কেন্দ্রীয় এজেন্সি একটার পর একটা কোর্টে কেউ যাচ্ছেন, একেবারে সরাসরি আরজি করের ক্ষেত্রে প্রথম দিনে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। কিন্তু একটু আমরা যদি ফ্ল্যাশব্যাকে 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে দেখি তাহলে সিবিআই কতজনকে বিচার দিতে পেরেছে। একেবারে পরিষ্কার করে বলছি, ঝালদাতে বিচার পেয়েছে সেই পরিবার, আরজি করে এখনও
একেবারে সরাসরি অন ক্যামেরা অভয়ার মা এবং বাবা সিবিআই তদন্তের ওপর বীতশ্রদ্ধ, অন ক্যামেরা বলতে তাদের কোনো দ্বিধা নেই। আমি বলছি কোর্ট, আবার বলছি, কেন্দ্রীয় এজেন্সির ওপর ভরসা রাখছে। আচ্ছা, আপনারা ভিকটিম ফ্যামিলি, রাজ্যের সরকারের পুলিশ অথবা সিআইডির ওপর অথবা কলকাতা পুলিশের ওপর ভরসা নেই, কেন্দ্রীয় এজেন্সির অর্ডার হলো, কিন্তু তারপর সিবিআই শেষ পর্যন্ত সেই ভরসার মর্যাদা কি রাখতে পেরেছে? জয়ন্তর কাছে এই প্রশ্নে আসবে। নমস্কার বলছি না, কারণ ভেতর থেকে আসছে না, বলতেও ইচ্ছে করছে না। সুমনের কথার প্রশ্নের উত্তরে বলবো, তবু সাধারণ মানুষ সিবিআই চান, কারণ এই মুহূর্তে দালালি সবচেয়ে বড় শিল্প না হলে ডিসিপ্লিন ফোর্সের সর্বোচ্চ অফিসার ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বলতে পারেন না দুর্ঘটনাজনিত কারণে স্প্লিন্টার ছুটে এসে মারা গেছে। যেই মুহূর্তে তিনি এই কথা বলেন, সঙ্গে সঙ্গে পুলিশের তদন্ত করার অধিকার চলে যায়, কারণ পুলিশ মন তৈরি করে ফেলেছে, তারা দেখাবে এটা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু। আমাকে বলতে হবে ছি ছি, একজন ডিসিপ্লিন ফোর্সের সর্বোচ্চ অফিসারের মুখে এই কথা। দেখুন, আজকের নয়, তুমি যে উদাহরণগুলো দিলে তা থেকে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে একটার পর একটা অপরাধ ঘটেছে, আর প্রতিটি ক্ষেত্রে এক ধরনের মানুষ, ওই ডিসিপ্লিন ফোর্সের মানুষগুলি সহ, তারা সেই অপরাধ আড়াল করতে ঝাঁপিয়ে পড়েছেন এবং বলেছেন কিছু হয়নি, কিছু হয়নি। পুলিশ বেশিরভাগ সময় অপরাধ ঘটার সময় আসে না, এটা পুলিশের প্রথম অপরাধ। তার পরের অপরাধ হলো পুলিশ অপরাধটা আড়াল করতে ঝাঁপিয়ে পড়ে, ঢাকতে ঝাঁপিয়ে পড়ে, অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করে, ঠিক যেরকম অভিযোগ এক্ষেত্রে উঠেছে। পুলিশ জানতো, তামান্নার মা বলছেন পুলিশ জানতো, তবু পুলিশ আসেনি। পুলিশের এ ধরনের কারুকার্যের কয়েকটা উদাহরণ দিই। বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখিয়েছ যেখানে পুলিশ কাস্টাডি চাওয়া উচিত, পুলিশ কাস্টাডি চায় না, চায় জেল কাস্টাডি। যেখানে জেল কাস্টাডি চাওয়া উচিত, পুলিশ সরাসরি জামিন চায়। পুলিশ বেশিরভাগ সময়, জানিয়ে রাখি, এই 5 জন গ্রেফতার হচ্ছে, এদের মধ্যেও কয়েকজনকে জেল কাস্টাডি। পুলিশ বলেছে জিজ্ঞাসাবাদের কিছু নেই, এবং বেশিরভাগ কিছুদিন 5 জনের 2 জন জেল কাস্টাডি। একটা লোক দেখানো চার্জশিট জমা দিয়ে ওদেরকে জামিন নেবার ব্যবস্থা করে দেবে। তামান্নার মা বলছেন কোথায় তারা? পাতালে। আমি বলছি পাতালে থাকলেও পুলিশের খুঁজে আনা উচিত, এটাই পুলিশের দায়িত্ব। পুলিশ তার জন্য মাইনে পায়, পুলিশ কোনো দয়া করছে না, পুলিশের একটা কাজ। আমার বলতে দুঃখ লাগছে যে আজকের দিনে ভারতবর্ষের 2 জন ক্রিম, বোধহয় সমবয়সী, একজন ভারতবর্ষের নাগরিকদের আনন্দাশ্রু দিয়ে মহাকাশ যাত্রা করলেন শুধু নিষ্ঠা, সততা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা দিয়ে, আর একজন ক্রিম, তিনি বলছেন দুর্ঘটনা। কাকে দুর্ঘটনা বলছেন? বোমা বানানো আপনারা আটকাননি কেন? কাকে দুর্ঘটনা বলছেন? বোমা মজুত করা আপনারা আটকাননি কেন? আপনারা তো পুলিশ, আপনাদের কর্তব্য ছিল না? আপনারা জানতেন না ভোটের পরে বিজয় উল্লাসে বোমা ফাটানো হবে? বোমা ফাটানো তো হচ্ছিল। তোমার সাংবাদিক অর্ণব মুখোপাধ্যায় দেখিয়েছেন যে বাড়িটা একটা ডেড এন্ডে, সেখান দিয়ে মিছিল যাওয়ার কথা নয়। মিছিলটা সেখানে এলো কেন? কোন উদ্দেশ্যে এলো? পুলিশ তদন্ত করে দেখবে। তুমি বারবার দেখাচ্ছ যেখানে শুধু একটা মৃত্যু নয়, এখানে মাটি কাটা এবং বিপুল দুর্নীতি। পুলিশের ক্ষমতা নেই সেই দুর্নীতি পাক বের করা। তার জন্য দরকার সিবিআই, এবং আমিও বলছি সিবিআই চাই। আমি জানি বেশিরভাগ ক্ষেত্রে সিবিআই অনেক সময় হয়তো ঘটনা উদ্ধার করতে পারে না, তবু আমি বলবো সিবিআই চাই। কারণ একজন আইপিএস অফিসার, তিনি এখানে ঝাঁপিয়ে পড়েছেন দালালি করতে। সত্যি সত্যি যেই দুর্ঘটনা বলেছেন, সঙ্গে সঙ্গে পুলিশের হাত থেকে তদন্ত কেড়ে নেওয়া উচিত। অপরাধী পালালো কি করে, এ প্রশ্ন ওঠে। অবৈধ জমায়েত, তোমরা ধারা দিয়েছো অবৈধ জমায়েতের, তাহলে অবৈধ জমায়েতটাকে হটালে না কেন? তাহলে তোমরা ডিসপার্স করলে না কেন? তাহলে কেন অভিযোগ উঠছে ঘটনার 2 ঘন্টা পরে পুলিশ এলো? ততক্ষণে তো অপরাধীরা অপরাধ করে পালিয়ে গিয়েছে। শেষ করবো একটা কথা বলে, তামান্নার মায়ের যে আর্তনাদ, যে কান্না, সম্ভবত পশ্চিমবাংলার সমস্ত মানুষকে কাঁদিয়েছেন, যেখানে যত ভারতীয় আছে কাঁদিয়েছেন। তিনি বলছেন তাদের আশা ছিল তারা শিক্ষায় শিক্ষিত করবেন, তার আব্বু সেজন্য খাটতে যেতেন, মানুষের মতো মানুষ করবেন, বাড়িতে পুলিশের ছবি টাঙিয়ে রেখেছিলেন। আমি জানি না তামান্না বেঁচে থাকলে কি হতো। সোফিয়া কুরেশি, ভূমিকা সেন, সাইনা নেহওয়াল নাকি দময়ন্তী সেন, কেন আমরা তাকে বাঁচাতে পারলাম না? এবং এর দায় পুলিশকে নিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশ সঠিক কাজ করছে না, সঙ্গে সঙ্গে তদন্ত চলে যাবে সিবিআই এর হাতে। এবং এটা
একটা আরেকটা কথা বলা প্রয়োজন, শিশু সুরক্ষা কমিশন কোথায়, তারা কেন এই পদক্ষেপ নিচ্ছেন না, মানবাধিকার কমিশনগুলি কোথায়? আমি আরো এক কদম এগিয়ে বলবো, মহামান্য হাইকোর্ট আপনি সুমোটো নিন, আপনি সুমোটো এগিয়ে এসে কেস চালু করুন। দিতে চাইবো যে জাতীয় এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। আমি এখানে খুব পরিষ্কার, যেহেতু জয়ন্ত স্বপ্নের কথা বললো, শুভাংশু শুক্লার কথা বললো, এই অনুষ্ঠানেই তার প্রসঙ্গেও আলোচনায় আসবো, কিন্তু তার আগে যে স্বপ্নটা ওই মা তার চোখ থেকে মুছতে পারছেন না, ওই ছোট্ট মেয়েটা ডাক্তার হতে চেয়েছিল, পুলিশের ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছিল, তাকে 9 বছর বয়সে, ভোটাধিকার থেকে 9 বছর দূরে যখন ছিল, ভোটের লাইনে আরও 9 বছর পরে হয়তো সাবিনা ইয়াসমিন তার মায়ের সঙ্গে সে দাঁড়াতে পারত, আমরা ব্যর্থ হলাম, আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। দেখুন, আমার সদর আমার কোল ছাড়া কিছু চিনে না। রক্তাক্ত মেয়েকে এই কোলেই আঁকড়ে ধরেছিল মা। শেষ অবধি সেই কোল খালি করেই চলে গেছে একমাত্র সন্তান। তামান্না নেই, কিন্তু এখনো ঘর জুড়ে পুতুল, খেলনা, দেওয়াল জুড়ে রং বেরঙের প্রজাপতির স্টিকার। এই প্রজাপতির মতো ওই ফুটফুটে প্রাণোচ্ছল ছিল 9 বছরের মেয়েটা। সেই ঘরটাই যেন মুহূর্তে প্রাণহীন হয়ে গেছে। তামান্নার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, ঘরের দেওয়ালে তার হাতে আঁকা ডাক্তারের ছবিও রয়েছে, কিন্তু মেয়েটাই যে আর নেই। মেয়ে বলেছিল আমি ডাক্তার হবো, আচ্ছা মা আমার থাকবার তাদের মেয়ে, তুমি আজকে আমার নাই, আমার বেশ জমি জায়গা আছে, যাই আছে আমি বেঁচে গেলে তোমার যদ্দূর আমি বহুত কষ্ট করে আমি তোমাকে তুমি যে হচ্ছে চাইছো আমি ওই তোমাকে তৈরি করে দেবো, তুমি ভালো করে পড়াশোনা করো মা। যা বলছি হ্যাঁ বাবা আমি পড়াশোনা করছি, ভালো করে করছি, আমি যেটা যা বলেছি আমি সেটাই করে দিচ্ছি আমার মেয়ের জন্য। বিছানায় তার বইয়ের টেবিল, তার উপর ছড়ানো কালার পেন্সিলের সেট, বই খাতা, যেদিকে চোখ যায় শুধুই তামান্নার স্মৃতি। একটি খাতায় শেষ যে লেখা, সেখানে লেখা রয়েছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তামান্না ছবি আঁকতে ভালোবাসতো এবং তার সঙ্গে সঙ্গে কবিতা পড়তেও ভালোবাসতো। মা বাবারা বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক কবিতা খাতায় লিখে লিখে মুখস্থও করতো সে। তার ঘরেই একটি জানলা রয়েছে, যে জানলা দিয়ে বাইরের জগৎ দেখা যায়, এবং এই ঘরে বসেই পড়াশোনা তার। পুলিশ থেকে চিকিৎসক, তাদের ছবি। 4 সন্তানের মৃত্যু শোক পেতে হয়েছে এই দম্পতিকে। তামান্নাকে তাই বুক দিয়ে আগলে বড় করছিলেন সাবিনা আর হোসেন। ভর্তি করেছিলেন ইংরেজি মাধ্যম স্কুলে। আমার সদরকে এইখানে গাড়িতে তুলে দিতে আমি স্কুলে নামাই, তো আবার ফোন করে বলতাম স্কুলে পৌঁছিয়েছে, মেয়ে স্কুলে ঢুকেছে। স্কুলের মালিককে ফোন করে বলতাম আমার ভালো মানুষ মা যেন বাইরে আসে না। ম্যাডাম তাকে বারবার ফোন করতাম। আমি পরিযায়ী শ্রমিক, আমি কষ্ট করি, সেইখান থেকে আমি সময় যা পয়সা করি হয় আমার এই মেয়ের পিছনে আমি সমস্ত ঢালি। আমি তো জানছি আমার মেয়েকে ভালো জায়গায় আমি পৌঁছাবো। 27 জুলাই 10-এ পা দিত তামান্না, তার আগেই চলে এলো মৃত্যুদিন। একটি জায়গায় সে লিখেছে প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় 2টি লাইন, জন্মদিনে মিষ্টি একটা পড়ি, ভুলে যদি আসে আমার বাড়ি। পড়ি তো আর বাড়িতে আসেননি, কিন্তু যারা এসছিল তাদের হাতে ছিল বোমা। তামান্না আর নেই, এখন শুধুই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে হবে মা বাবাকে। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। কেন বারবার টাকার প্রস্তাবের কথা আসবে? হুমায়ুন কবির স্পষ্ট বলেছেন যে অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে সাহায্য করতে চেয়েছিলেন। কেন? যেখানে একটা শোকসন্তপ্ত পরিবার, যারা মানে কার্যত ট্রমার মধ্যে আছেন, রাজনৈতিক অরাজনৈতিক। আরজি করে স্পষ্ট অভিযোগ উঠেছিল যে কলকাতা পুলিশের উচ্চতম পদে থাকা এক কর্তা টাকা অফার করেছিলেন, টাকা নিয়ে গেছিলেন। আমি বলছি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাসের পরিবার, তারা সরকারি সাহায্যও নেননি, বিজেপির নেতার সাহায্য নিয়েছিলেন। কিন্তু আমি বলছি এই টাকা শোকের মধ্যে শোক কতটা ভোলাতে পারে? কেন টাকা আসবে? অপরাধীদের ফাঁসি চাইছেন যে মা, কোন টাকা তাকে সান্ত্বনা দেবে? গতকালই তমন্নার মাটি দেওয়া হয়েছে
মুসলিম ধর্ম অনুসারে 4 দিনে কাজ হয়। এই শোকের আবহে একজন বিধায়ক টাকা নিয়ে পৌঁছচ্ছেন, খামে টাকা থাকছে, তিনি যাই জাস্টিফিকেশন করুক না কেন, যে সংগঠন থেকেই আসুক না কেন, তার প্রথম পরিচয় তিনি তৃণমূলের কংগ্রেসের বিধায়ক, দেবরার বিধায়ক। ওইরকম শোকার্ত পরিবারের শোকের মধ্যে যার কাজ এখনো হয়নি, তাকে খামে টাকা দেওয়ার অর্থটা কিন্তু আমি মনে করি যে একটা ভীষণ ভীষণ অপরাধমূলক কাজ। এই টাকা দেওয়ার প্রবণতাটা তো নতুন নয়। আপনার মনে থাকতে পারে তিলোত্তমা মা বাবা সরাসরি অভিযোগ করেছিল যে মানে পুলিশ অফিসার টাকা নিয়ে তাদেরকে অফার করেছিল মিটিয়ে নেওয়ার জন্য। হরগোবিন্দ দাস এবং তার ছেলের মৃত্যুর পরে মার কাছে টাকা নিয়ে পৌঁছে গেছিল, 10 লাখ টাকা নেয়নি তারা। টাকা আনিস খানের সময় আমরা জানি যে তৃণমূলের কোনো একটা জায়গা থেকে আনিস খানের বাড়িতে পৌঁছে গেছিল টাকা নিয়ে যদি সেটেল করে দেওয়া যায়। দেখুন, টাকা নিয়ে সেটেল হয়েওছে, যেমন হয়নি এমন হয়েওছে শয়ে শয়ে ঘটনা। আমি মানে বীরভূমের গোপাল চট্টোপাধ্যায় আমাদের সাংবাদিক ছিলেন, তিনি একটার পর একটা স্টোরি করেছে যে কয়েক ঘন্টার মধ্যে কীভাবে পাল্টে গেছে এবং কেসগুলো তুলে নিয়েছে। দেখুন সুমনদা, গত 14-15 বছরে রেজ্জাক মোল্লার থেকে শুরু করে শওকত মোল্লার থেকে শুরু করে উদয়ন গুহ, খগেন মুর্মুরা দল ত্যাগ করেছেন, তাদের আদর্শ ত্যাগ করেছেন। তারা পদের জন্য কেউ ত্যাগ করেছেন, কেউ ভয়ে ত্যাগ করেছেন, কেউ পুরনো মামলার জন্য ত্যাগ করেছেন। কিন্তু কিছু পরিবার এখনো না বিভিন্ন জেলাতে সিপিএমের লাল পতাকা তুলে ধরবার জন্য আছে, এখনো তাদেরকে কিন্তু কেনা যায়নি, শত চেষ্টা করেও কিনতে পারেনি। ওই লাল পতাকাটাকে তুলে ধরবে জন্য ওই তমন্নার পরিবাররা তারা কিন্তু দিনের শেষে 15 বছরেও কোনো ভয় ভীতি লোভের কাছে পরাজিত করেনি, যেটা একের পর এক উদয়ন গুহ থেকে শুরু করে একের পর এক নেতারা দল বদলের মধ্য দিয়ে যেটা প্রমাণ করেছেন যে আদর্শগত অবস্থান তাদের পরিবর্তন হয়েছে। কিন্তু ওই গরিব পরিবারগুলোর আদর্শগত অবস্থান পরিবর্তন হয়নি, শত লোভ শত ভয় ভীতি সন্ত্রস্ত পরেও। আমি আপনাকে সুমনদা পরিষ্কার করে বলতে চাই যে আজকে হুমায়ুন কবির বলছেন যে সবাই প্রতিবাদ করুন। ফার্স্ট প্রতিবাদটা তো আপনার করা উচিত। মানে জহর সরকার যে উদাহরণটা রেখেছে, জহর সরকার যখন দেখলো যে তৃণমূলের দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, বললো আমার পরিবার পর্যন্ত অসহায় বোধ করছে এই দুর্নীতি দেখে, তখন উনি নিজের থেকে সরে গেলেন। তা আপনি একজন আইপিএস অফিসার, আপনি দিনের পর দিন দেখছেন আইন শৃঙ্খলা বলে পশ্চিমবাংলা কিছু নেই। আপনি পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে কিভাবে মানে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, তারপরে এবং মুসলমানরা একের পর এক মারা যাচ্ছে, তারপরে আপনি কি করে কেবলমাত্র উপদেশ দিচ্ছেন? কেন আপনি পদত্যাগ করছেন না? বিধায়ক হিসেবে আপনি পদত্যাগ করুন। আপনি কতটুকু পরিবর্তনের জন্য ডাক দিয়েছেন? এবং একই সাথে আমি বলতে চাই সুমনদা, আজকে আমি খুশি হতাম যদি দেখতাম তমন্নার মার কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছেন। আপনার রাজধর্ম ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ দেওয়ার জন্য নয়, বা মন্দিরের চাকার ওই ইয়েতে দীঘাতে গিয়ে মন্দিরের জগন্নাথ মন্দিরের ওই রথযাত্রার সূচনা করা নয়। আপনার রাজধর্ম অনেকটা হতো ওরা, অর্থাৎ সিপিএম একজন পরিবারের সন্তান হারিয়েছে, তার সামনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে পারতেন তাহলে আমি মনে করতাম যে রাজধর্ম অনেক বড় হতো। আপনার ঈশ্বর সেবার থেকেও বড় সেবা হতো যদি ওই পরিবারটার পাশে থাকতেন। এবং একই সাথে এই ওর তমন্নার মা যে বক্তব্যগুলো রেখেছে সেগুলো অনেকগুলো দিক একটা সিস্টেমেটিক অবস্থান দেখায়। কি একটা দেখায় হলো যে দিনের পর দিন আমরা যেটা বলি যে ভোটে সন্ত্রাস হয় এবং ভোট সন্ত্রাসের ব্যবহার করা হয় এক বহু সংখ্যক মানুষকে। খুব সচেতনভাবে কলকাতার যারা নেতা, যারা কলকাতায় লালবাতি নিয়ে শাসন করেন, যারা সুযোগ সুবিধা সমস্ত ভোগ করেন, তারা দিনের পর দিন ওইরকম ওই 24-25 জন যে ক্রিমিনাল যাদের নাম নথিভুক্ত হয়েছে এদেরকে পোষে এবং এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। এবং একই সাথে এরা অর্থনৈতিকভাবেও এমন ধরনের একটা সিন্ডিকেট করে যেখানে পুলিশ প্রশাসন সবাই মিলে একটা নেক্সাস তৈরি করে। আমি সুমনদা পরিষ্কার করে বলতে চাই, ন্যাশনাল ইলেকশন কমিশন তো প্রতিবার যেটা উপনির্বাচন হতে পারে, সাধারণ নির্বাচন হতে পারে, বিজ্ঞাপন দিয়ে জানায় যে নির্ভয়ে ভোট দিন, আপনারা এসে ভোট দিন, নাগরিকত্ব পালন করুন। তাহলে আপনারা দিনের পর দিন আমরা দেখছি যে ভোট সন্ত্রাসে মানুষ ভোটার মারা যাচ্ছে, আর ন্যাশনাল ইলেকশন কমিশন কি করছে? সুমনদা 2021 সালের বিধানসভা নির্বাচনে দিনের পর দিন বিজ্ঞাপন ইলেকশনের কমিশন দিয়েছে, 5 দিনের মধ্যে 54টা লোক মারা গেল। ইলেকশন কমিশনের দায় কি নিল?
আজকে উপনির্বাচন যখন চলছে, সেন্ট্রাল ফোর্স যখন আছে, তখন স্টেট ন্যাশনাল ইলেকশন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? কয়েকজন আইপিএস অফিসারকে ক্লোজ আপ করেছে। ইলেকশন কমিশনের তো সেই এখতিয়ার আছে। তাহলে দিনের শেষে আমরা যখন বারবার বলি যে কোন একটা জায়গায় রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়ন যে হয়েছে, এবং আমি একই সাথে বলছি লুম্পেনাইজেশন হয়েছে, এই লুম্পেনাইজেশন এবং ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তৈরি হয়েছে, তার দায়টা কিছু কেন্দ্রীয় সরকারের কি কম? আমি বলছি একেবারে পরিষ্কার দেখুন আলোচনায় কি হয় যে জাতীয় নির্বাচন কমিশন যাদের ভরসায় মানুষ ভোট দিতে যাবেন, বারবার এই আলোচনার প্রেক্ষিত থেকে তারা বেরিয়ে যান, অথচ সমস্ত ঘটনার জন্য কার্যত সেটা উপনির্বাচন হতে পারে, সেটা সাধারণ নির্বাচন হতে পারে, জাতীয় নির্বাচন কমিশন। সুতরাং আজকে তামান্নার মায়ের কোল খালি হওয়ার দায় জাতীয় নির্বাচন কমিশনও এড়াতে পারে না। আমি দ্রুত একবার যার জয়ের জন্য মিছিল, অর্থাৎ তখন পুরো সম্পূর্ণ ফলাফলও ঘোষণা হয়নি, একেবারে নতুন সদ্য বিধায়ক, এই মুহূর্তে বিধায়ক তো বটেই, আলিফা আহমেদ এই ঘটনায় মর্মাহত এবং বলছেন, দাবি তুলছেন সেই কালীগঞ্জের জয়ী তৃণমূল বিধায়ক যে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের দল, মত, বর্ণ কিছু যেন দেখা না হয়। সদ্য নির্বাচিত বিধায়কের এই আশা পূরণ হবে কি? আমাদেরও প্রশ্ন রইল। দেখুন যে ঘটনা, কি ভাবছেন আপনি, কিভাবে দেখছেন এই ঘটনাকে? কালকের দিনে যে ঘটনা ঘটে গেল, একটা নিষ্পাপ শিশু প্রাণ হারালো, একটা মর্মান্তিক ঘটনা। আমি গভীরভাবে শোকাহত এবং ভীষণ খারাপ লাগছে আমার। এর থেকে খারাপ কিছু হতে পারে না। যারা করেছে, যারা এখনো যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বাড়ির মাথায় আমরা দেখলাম তৃণমূলের পতাকা উঠছে। তাদেরকে বলা হচ্ছে তারা তৃণমূল কর্মী, সেই জন্য তারা সিপিএম এর কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আপনারই দলের লোক। দেখুন, একটা ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনার পেছনে যারা দায়ী, প্রশাসনের কাছে আমি যোগাযোগ রেখেছিলাম, আমি কথা বলেছি, আমি প্রতি মুহূর্তেই কথা বলছি, যোগাযোগ রাখছি এবং আমার একটাই বার্তা খুব স্পষ্ট করে তাদেরকে জানিয়েছি, যারাই এই ঘটনার পেছনে দায়ী তাদের দল, মত, বর্ণ কিচ্ছু যেন না দেখা হয়, তাদের যেন কঠোরতম শাস্তি, আইনের বিচারে যে শাস্তি তাদের পাওয়া উচিত সেই শাস্তি যেন তারা পায়। আগে থেকে কি কোনো বার্তা দেওয়া ছিল যে কি উৎসব পালন করবে, কিভাবে কি করবে, সেটা কোনো বার্তা আপনারা দলের পক্ষ থেকে দিয়েছিলেন? কোনো রকম বার্তা দেওয়া হয়নি। আমি অন্তত কখনোই জয় সেলিব্রেশনের ব্যাপারে কারোর কাছে কোনো রকম কোনো বার্তা পৌঁছইনি। আজ সমগ্র কালীগঞ্জবাসী এবং আমি উৎসবে নয় শোকে রয়েছি। মানে এই শোকের, আমি নিজে একজন মা, আমার ছোট বাচ্চা রয়েছে, একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নেওয়া কি জিনিস আমি বুঝি। খুব দুঃখ লাগছে যে আমি মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবো না। কি কোনো সেলিব্রেশন হবে? জয়ের উল্লাস কি আর হবে? কালীগঞ্জে কোনো সেলিব্রেশন হবে না। আমরা কালীগঞ্জের একটা মেয়েকে হারিয়েছি, একটা বাচ্চাকে হারিয়েছি, একটা মায়ের কোল খালি হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অন্তত কোনো সেলিব্রেশনে অংশগ্রহণ করতে পারবো না। দেখুন, দুটো জিনিস লক্ষণীয়। এক হচ্ছে তামান্নার মা কিন্তু এই সদ্য নির্বাচিত বিধায়ক তাকে তৃণমূল বিধায়ক বলে ব্রাত্য করে রাখেননি, বরঞ্চ তার ক্ষোভ যে নতুন বিধায়ক কেন এলেন না। এবং আরেকটা দিকে আমি অধ্যাপক রাজাগোপাল ধরচৌধুরীর কাছে আসব, সেটা হচ্ছে সদ্য বিধায়ক হলেন আলিফা আহমেদ। আমি যতদূর জানি অত্যন্ত নামী একটি তথ্য প্রযুক্তি সংস্থার অত্যন্ত কোয়ালিফাইড প্রফেশনাল। আমি বলছি, আমি চাকরি ছেড়ে নিশ্চয়ই রাজনীতিতে এসছেন। এই রাজনীতির প্রথম, তখনও তার সম্পূর্ণ পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়নি, তার আগে 9 বছরের একটা মেয়ের জীবন ঝরে গেল। আমি বলছি এরপর আমরা কোয়ালিফাইড প্রফেশনালদের রাজনীতিতে কথায় কথায় আমরা আফসোস করি না যে ভালো মানুষ আসছে না রাজনীতিতে, কেন ভালো মানুষ আসছে না? এর সব থেকে বড় কারণ তো এই ঘটনাক্রম। এরপর আর কোনো পেশাদার তার চাকরি ছেড়ে অথবা কেরিয়ার ছেড়ে রাজনীতির দিকে পা বাড়াবে? আমি জানি না এর উত্তর। রাজাগোপাল বাবু। সুমন, আমি একটু শুরু করে তোমার প্রশ্নের দিকে আসি। হ্যাঁ, আজকে যখন দেখাচ্ছিলে সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার তোমার কথোপকথন, আমার চোখ ভেসে যাচ্ছিল, অনেকেরই দেখছিলাম চোখ মুছছে। তারপরে আমি বুঝতে পারছিলাম না যে কোনো বক্তব্য রাখতে পারবো কিনা। তবে আমার একটা বিরাট শক্তি এসে গেল যখন দেখলাম সেই প্রান্তিক শ্রেণীর মহিলা এক প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী এমএলএকে বলছেন পয়সা নেব না। এটাই কিন্তু স্বপ্ন দেখাচ্ছে, এটাই কিন্তু আমাকে পথ দেখিয়েছে, আমাকে সাহস দিয়েছে যে আই মাস্ট সে। এটাই কিন্তু বাংলার ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ। বাংলার মানুষ এখনো আদর্শচ্যুত হয়নি। একটা সামান্য কি লেখাপড়া শিখেছেন সাবিনা ইয়াসমিন আমি জানি না, কিন্তু উনি যে জিনিসটা করতে পারলেন আমাদের অনেকেই হয়তো পারবে না।
এখানে অনেকের বক্তব্য শুনে মনে হয়েছে যে দুঃখের দিনে যে কথা বলা উচিত সে কথা তারা জানেন না। তাই সাবিনা ইয়াসমিন যে শিক্ষা শিখেছে আমাদের অনেকেরই সেই শিক্ষা শেখা হয়নি। লজ্জা, আমার কাছে আজকে লজ্জার দিন। কিন্তু যারা ভেবেছে সংখ্যালঘুদের আমি পয়সা দিয়ে কিনে নেব, সাবিনা ইয়াসমিন দেখিয়ে দিল আমরা কেনার জিনিস নয়। এটাই কিন্তু একটা ভয়ের কারণ, চিন্তার কারণ। যারা ভেবেছিল যে আমরা ভয় দেখিয়ে পয়সা দিয়ে এদের ভোট লুণ্ঠন করব, এদেরকে পাশে রাখবো, সেদিন হয়তো শেষ হতে চলেছে। সাবিনা ইয়াসমিন যে সাহস দেখিয়েছেন আমি স্যালুট জানাই। আপনি অসাধারণ এক মহিলা, আপনি বাংলার যে বীরত্ব আপনি নতুন করে প্রমাণ করলেন। তবে হ্যাঁ, আরেকজন মানুষকে সুমন তোমরা দেখালে, আলিফা, তার কথা আমার ভীষণ ভালো লেগেছে। সে নির্বাচিত হয়েছে, খুব সুন্দর, তার হৃদয়ে নানান ধরনের যে সমবেদনা আছে, মমত্ব আছে, সেগুলো আমাকে সত্যিকারের আনন্দ দিয়েছে। কিন্তু আমি একটা কথা, কালীগঞ্জে কোনো সেলিব্রেশন হবে না, কালীগঞ্জ তার মেয়েকে হারিয়েছে। হ্যাঁ, দেখুন, সেলিব্রেশনে আমি আলিফার উদ্দেশ্য করে বলছি, আপনি যদি সত্যি আপনার মনে দুঃখ হয়ে থাকে, কষ্ট হয়ে থাকে, কালীগঞ্জের বেদনা আপনার মনের মধ্যে থাকে, আপনি এই নির্বাচনে পদত্যাগ করুন। নির্বাচনে কিন্তু আপনি বলুন যে জয়ের পেছনে রক্ত লুকিয়ে আছে, তামান্নার রক্ত রয়েছে, সেই জয়ে আমি কোনোদিন বিধানসভায় যেতে পারবো না, আমি পদত্যাগ করছি, আমি সার্টিফিকেট নেবো না, আমি নিলেও আমি পদত্যাগ করবো। আবার নির্বাচন হবে আলিফা, আবার নির্বাচন হবে। সেদিন আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ান বা আপনার দলের হয়ে দাঁড়ান, বিরাট ভোটে জিতবেন। একটা তো প্রতিবাদ করুন। খালি দুটো কথা, আমাদের বেদনা, জিরো টলারেন্স, এগুলো শুনে আমরা বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। জিরো টলারেন্স, কারোকে ছেড়ে কথা বলবে না, আমরা শুনে আর ভরসা হারিয়ে গেছে। এইসব শব্দগুলো আর চোখের জল, এসব আর পছন্দ হচ্ছে না। একটু কাজ করে দেখান। আমি আশা করব আপনি একটা দৃষ্টান্ত, কেন আপনি সুমনদা যেটা বললো, আমি জানি না আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি অত্যন্ত নামী তথ্য পদ্ধতি সংস্থায় কাজ করেছেন, নিশ্চয়ই লেখাপড়া শিখেছেন ভালো করে। তো একটা তো আমি যতদূর জানি উনি টিসিএস এর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। টিসিএস তো নামকরা কোম্পানি। সুতরাং আপনি একটা দৃষ্টান্ত রাখুন। বাংলার মানুষ দেখতে চায় যে মানুষ আজকালকে যারা রাজনীতিতে আসছে খালি স্বার্থের জন্য আসে না, তারা কাজ করে দেখাতে চায়। আপনি এটা ত্যাগের মধ্য দিয়ে আপনি কিন্তু নতুন দৃষ্টান্ত করুন, তাহলে কিন্তু আপনার রাজনৈতিক জীবন পরিপূর্ণ হয়ে উঠবে। তবে সুমন, যেটা পরিষ্কার, যে সমস্ত জিনিস তোমরা দেখালে, সাধারণ মানুষ কিন্তু বলে উঠছে যে মাটির জন্য, দেখেছে মাটি আরেকজন চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সে মাটি চুরি করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সে কাজ করতে দেবে না বলেই এই বোমা। অর্থাৎ কি হচ্ছে, যে ধরনের কাজ লুণ্ঠন হচ্ছে, সেই লুণ্ঠনে যারা পুরো লভ্যাংশ নিতে চায়, অন্যদের সরিয়ে দিতে চাইছে। আর এই অস্ত্রটাকে ব্যবহার করা হচ্ছে ভয় হিসাবে। আমি দেখো না, বাচ্চাকেও মেরে দিলাম, সাবধান, লড়তে এসো না আমাদের সঙ্গে, তুমিও যাবে, তোমার বাচ্চাও যাবে। এই হচ্ছে আমার বার্তা সমগ্র বিরোধী জনতার কাছে। সব চুপ করো, তোমার মেয়েও, কচি বাচ্চাওকে আমরা ছাড়বো না। কেন? তোমরা বিরোধিতার কথা বলছো। আজকে সংবিধান হত্যা দিবস, এই দিনে বোঝা যাচ্ছে কারা সংবিধানের মর্যাদা রাখে। একদম বিশ্বাস করুন, একটার পর একটা ইস্যু ছিল আজ, নিঃসন্দেহে মহাকাশের আলোচনায় আসবো, কিন্তু ইচ্ছে করছে না এরপর রাজনৈতিক বিশ্লেষণের। আর প্রথম শুরুতেই সাবিনা ইয়াসমিনের কথা, আমরা যারা এখানে আছি, দল মত পেশা নির্বিশেষে প্রত্যেককে বিশ্বাস করুন এমনভাবে আমাদের স্নায়ুতে ধাক্কা দিয়েছে যে অনুষ্ঠান চালানো মুশকিল হচ্ছে। আমি দ্রুত রাজনীতি, যেহেতু একটা খবর, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন, এই প্রথম, আমি অন্য কোনো সংবাদ মাধ্যমেও দেখিনি, যে ডায়মন্ড হারবারে ৭৬,০০০ প্রবীণকে বার্ধক্য ভাতা দেওয়ার জন্য আইটি নোটিশ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭ই জানুয়ারি এবং ২৪শে ফেব্রুয়ারি আইটির কাছ থেকে দুটো চিঠি পেয়েছেন। আমি দ্রুত একবার পরের প্রতিবেদনটা দেখাবো, তারপর ভেবেছিলাম এই রথযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে মন চাইছে না, বিশ্বাস করুন। আমি প্রথমে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে। 2021-এ তো বিজেপির চাকাটা ৭৭-এ আটকে গেছিল, এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই, ডায়মন্ড হারবার ফলতা সব হারাবো, তার আগে প্যাকেট করবো, ওকে আর জাহাঙ্গীর। আসছে বিধানসভা ভোট, চড়ছে রাজনৈতিক বাকযুদ্ধের পারদ।
আর সেই লড়াইকে অন্য মাত্রা দিয়ে বুধবার ফের সম্মুখ সমরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। কার কত দম তা নিয়ে সরাসরি সংঘাতে দুই হেভিওয়েট। নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। বুধবার দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া থেকে মোদী সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কেন ডায়মন্ড হারবারের ৭৬,০০০ প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ্য দিয়েছি? বিজেপি থেকে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠানো হয়েছে। 2025 সালের দুর্গাপুজো অর্থাৎ আজ থেকে 2-3 মাসের মধ্যে এই চিঠির কপি ৭৬,০০০ মানুষের বাড়িতে আমি পাঠাবো। যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়, আর বিজেপি বাধা সৃষ্টি করে ও পাঠাক, ডায়মন্ড হারবার পাঠাক, ওকে ওর জাহাঙ্গীরকে প্যাকেট করা হবে। এখনই তরজার আঁচে ফুটছে রাজ্য রাজনীতি। ভোট আরও এগোলে কি হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি মহাকাশের কথায় যেতে চাই। ইনফ্যাক্ট এই খুন, হত্যা, চাপ চাপ রক্ত এখান থেকে বেরোতে চাই, কিন্তু তার আগে রাজনীতির কথা না বললে নয়। তার কারণ রথযাত্রা নিয়ে একদম পুরো দমে দুই শিবিরে তোড়জোড় শুরু হয়ে গেছে। তবে রথের দড়ি নিয়ে টানাটানি যত না, তার থেকে আসলে নিঃসন্দেহে হিন্দু ভোট নিয়ে টানাটানি। কেন, কি তার চেহারা? এমনকি জগন্নাথ দেব, প্রত্যেকের শ্রদ্ধেয় সেই জগন্নাথ দেবের প্রসাদ, দীঘার প্রসাদ ভার্সেস পুরীর প্রসাদ, প্রায় এইরকম একটা লড়াই শুরু হয়ে গেছে। আমার পরের প্রতিবেদনে সেটাই দেখাবো। রথের রশিতে টান পড়বে শুক্রবার, আর আগামী বছর বিধানসভা ভোটের আগে জগন্নাথ দেবের কৃপাদৃষ্টির জন্য মরিয়া বাংলার শাসক বিরোধী সব পক্ষ। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার তদারকির জন্য বুধবারই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথির রাস্তায় সারলেন জনসংযোগ। অন্যদিকে রথযাত্রা উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীও। বিশ্ব বাংলা লোগো দিয়ে রাজ্য সরকারের পোস্টারে রথযাত্রার কথা বলা হচ্ছে। কোথাও কোথাও তৃণমূলের জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বা স্বাগত জানিয়ে তার ছবি দিয়ে পোস্টার দিয়েছেন। আবার পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সংখ্যানন্দ জগন্নাথ মন্দিরের সভাপতি শুভেন্দু অধিকারীর বার্তা। সেখানে তিনি হিন্দু ঐক্যের কথা বলছেন। বেলা 12টার সময় কলকাতা, বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে। আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো? তো উনি অযোধ্যায় রাম মন্দির আছে বলে তাহলে সেন্ট্রাল রাম মন্দির থাকবে না? তো এটা কোনো কথার কথা হলো? তো দীঘা, সেখানে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, এরা কে কি বললো কেউ কর্ণপাতও করছে না। মুখ্যমন্ত্রী এখন বড় হিন্দু সাজার প্রতিযোগিতায় নেমেছেন। আসলে বার্তা দিচ্ছেন আরএসএসকে, দেখো আমি তোমাদের শেখানো সিলেবাসেই আছি, রাজ্যের অর্থনীতি উচ্ছন্নে যাক, ছেলেমেয়েদের বেকার ছেলেমেয়েদের চাকরি বাকরি উচ্ছন্নে যাক, আমি তোমাদের যে হিন্দুত্বের স্ট্র্যাটেজি সেটাতেই আছি, সেটাতেই থাকবে। জগন্নাথ দেব ঘিরে ওর রাজনীতির আমরা ওরা। পুরীর জগন্নাথ দেবের প্রসাদ বনাম দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য জুড়ে বাড়ি বাড়ি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দিতে শুরু করেছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। বুধবার পাল্টা পুরীর মন্দির থেকে আনা জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ানোর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না,
তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। তৃণমূল ও বিজেপির সৌজন্যে বঙ্গ রাজনীতির পাকে চক্রে এখন ঢুকে পড়েছেন জগন্নাথ দেবের প্রসাদও। যাদের চাকরিগুলো চুরি হয়ে গেল তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়িতে পৌঁছানো যাবে না, প্রসাদ আপনার বাড়িতে পৌঁছে যাবে। নির্লজ্জ একটা প্রশাসন, তার বিরোধী দলনেতা উভয়ই যৌথভাবে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণের তাস খেলে এই বাংলাটাকে তছনছ করে দিতে চাইছে। সব মিলিয়ে রথের মেলার মতোই রথের রাজনীতিও জমে উঠেছে পশ্চিমবঙ্গে। বিজন চক্রবর্তী, মুন্না আগরওয়াল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মহাকাশ থেকে কেমন লাগছে ভারতবর্ষকে? আজ থেকে 41 বছর আগে ইন্দিরা গান্ধীর প্রশ্নের উত্তরে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা। 1984 পর এই 2025, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখবেন কোনো ভারতীয় মহাকাশচারী। পৌঁছবেন 28 ঘন্টা পর বৃহস্পতিবার বিকেলে, থাকবেন 14 দিন। আজ মহাকাশ কেন্দ্রে যেতে যেতেও তার মুখে শোনা গেল দেশের জয়ধ্বনি, জয় হিন্দ, জয় ভারত। 3, 2, 1, ignition and lift down. नमस्कार मेरे प्यारे देशवासियों, वाटर राइड 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं। আরও একটা বুধবার, বুধের সেই মাহেন্দ্রক্ষণে ফের ইতিহাস তৈরি করল ভারত। 1984 পর 2025, রাকেশ শর্মার 41 বছর পর মহাকাশে পাড়ি দিলেন আরেক ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। যাবতীয় উৎকণ্ঠা আর আশঙ্কার মেঘ সরিয়ে 9 মাসের বন্দি দশা কাটিয়ে যেদিন পৃথিবীতে ফেরেন সুনিতা উইলিয়ামসরা, সেদিন ছিল 19শে মার্চ, বুধবার। আরেকটি বুধবার ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে উড়লেন শুভাংশুরা। कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। অভিযানের নাম অ্যাক্সিয়াম 4, বাহন স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান। মহাকাশে পাড়ি দেবার কথা ছিল গত 29শে মে, কিন্তু বাধা এসেছে 7 বার। কখনো খারাপ আবহাওয়া, কখনো প্রযুক্তিগত সমস্যার কারণে অভিযান পিছিয়েছে বারবার। সেই সব বাধা দূর করে শেষমেশ বুধবার উড়ে গেল ড্রাগন স্পেসক্রাফট। Was the time I came to know that I will be going. I was extremely excited to be here. I was very, very happy because this was a possibility for me to actually fly to space. You don't know how to respond to such things. The team that I am flying with on this mission, it is fantastic. মহাকাশে পাড়ি দিয়েছেন ছেলে, আনন্দে চোখে জল শুভাংশুর মা বাবার। कोई दिक्कत नहीं, सब कुछ है। बहुत ज्यादा इमोशनल हो गए थे, बच्चे को देख के तो लगता है थोड़ा सा। অ্যাক্সিয়াম 4 অভিযানকে গগনযান কর্মসূচির সূচনা হিসেবে দেখছে ইসরো। গগনযান মিশনের মাধ্যমে প্রথম মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তাদেরই একজন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন, লখনৌয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা। 15 বছর ধরে ফাইটার প্লেন ওড়ান তিনি। N-32, জাগুয়ার, হক, MiG-21 সহ নানা ধরনের যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তার। ঝুলিতে রয়েছে 2000 ঘন্টার বেশি উড়ানের অভিজ্ঞতা। নিরাপত্তা, সুরক্ষা বা প্রযুক্তি, মানুষ দুজন যাচ্ছে, তাদের বেঁচে থাকা, সঠিকভাবে সুস্থ থাকা, সুষ্ঠুভাবে সমস্ত কিছুকে পরিচালনা করা এবং ফিরিয়ে আনা, সেইগুলোর জন্য দুজন মানুষ আছেন, গগনযাত্রী থাকবেন। আর তারা যাতে ঠিকমতো কাজ করতে পারে সেই প্রশিক্ষণই কিন্তু শুভাংশু শুক্লা পেতে এই মুহূর্তে প্রতি মুহূর্তে পেয়ে চলেছেন। 28 ঘন্টা পর বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল 4:30 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছবেন 4 নভশ্চর। এই অভিযানের হাত ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথমবার পা রাখবেন কোনো ভারতীয় মহাকাশচারী। এই যন্ত্রটা, এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 28,000 কিলোমিটার বেগে 90 মিনিটে সারা পৃথিবীকে একবার করে ঘুরছে। এমন করে আমাদের টাইমিং করে ছাড়তে হচ্ছে যাতে এরা দুজনে মিলে এক জায়গায় গিয়ে জড়ো ঠিক টাচ করে ঠিক বিকেল 4:30 সময় কালকে। তারপরে কিন্তু ডকিংটা হবে এবং এই ডকিংটা করতে 28টি ঘন্টা সময় লাগছে।
14 দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে 4 নভশ্চরকে, যাতে মহাকাশে যাবার আগে সংক্রমণজনিত কোনো রোগে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য গত 1 মাস ধরে 4 জনকেই থাকতে হয় নিভৃত বাসে। বিধিনিষেধ ছিল খাবার দাবারে। खाता ही नहीं है, आज से कम 2019 से तो उसने बंद ही कर दिया। 2019 से गगनयान के लिए जब से चयन हुआ तब से उसने ये घर का खाना नहीं खाया। यदा कदा अगर कभी खाया तो थोड़ा सा ये आधी रोटी या आधी कटोरी दाल कुछ भी ले लिया, मगर से वो क्या खाते पीते हैं, मतलब उनका अब उनका जो भी वहाँ से एक मतलब जो है वो डॉक्टर और उनकी कैंटीन अलग है, उनका खाना ही अलग है। उनकी कैंटीन में जो नाश्ता होता है, खाना होता है, सब वही खाते हैं। 1984 সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে যৌথভাবে সয়ুজ মিশনে মহাকাশ অভিযানে অংশ নেয় ভারত। সে সময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাকেশ শর্মাকে প্রশ্ন করেছিলেন, মহাশূন্য থেকে ভারতকে কেমন দেখতে লাগে। প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে রাকেশ শর্মা মহাকাশ থেকে বলেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর। অনেকের মতো সেই কাহিনী পড়ে বড় হয়েছেন শুভাংশুও। First Indian astronaut, Wing Commander Rakesh Sharma, traveled to space in 1984. I grew up reading about him in textbooks and listening to his stories from space. I was deeply impressed by him. Greetings from India. Wishing you all the very best. To the crew, Godspeed, and spend as much time as possible to look out of the window. শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন। তিনি নিজের কাঁধে 140 কোটি ভারতীয়ের ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করেছেন। সূত্রের খবর, যাত্রাপথে প্রয়োজনীয় জিনিস ছাড়াও শুভাংশুর প্লে লিস্টে রয়েছে একটি গান, শাহরুখ খানের স্বদেশ ছবির ইউ হি চলা চল রাহি। আপাতত মহাকাশের পথে রয়েছেন শুভাংশু। এবিপি আনন্দ।